আমি আসলে ফেসবুক দিয়ে করে রাখছিলাম। জি আপু, আমরা লাইভে আছি আমরা। উই আর লাইভ। আমরা একটু সময় নিব সবাইকে শেয়ার করার জন্য। লাইভে আছি। জি আপু, আমরা লাইভে। ওকে, সো আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আমি সবাইকে স্বাগত জানাতে চাই শুভ্রতার আরো একটা লাইভ সেশনে। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চাচ্ছি এবং যে সিরিজটার নাম হচ্ছে ক্যারিয়ার টক, এবং এক্সট্রিমলি এক্সাইটেড। আমার মনে হয় যে আই ওয়াজ নেভার সো এক্সাইটেড বিফোর। কোনো একটা লাইভের আগে আমি এতটা এক্সাইটেড কোনো দিনই ছিলাম না যতটা আমি আজকে এক্সাইটেড। তার কারণ হচ্ছে আজকে আমাদের সাথে একটা খুব বিশেষ একজন অতিথি আছে। সো আই ওয়েলকাম ইউ অল টু আ ডিফারেন্ট, আমার মনে হয় অ্যাবসলিউটলি আজকে একটা রকিং সেশন হতে যাচ্ছে উইথ রজত দাশগুপ্ত। সো রজত দাশগুপ্তকে আমি জানি স্ক্রিনে হয়তো আমাদের দুইজনকেই দেখা যাচ্ছে কিনা এখনো। সো রজতকে আমি পরিচয় করে দিতে চাই। রজত আমার খুব কাছের, খুব আদরের ছোট ভাই। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছে, তারপর মাস্টার্স ইন পাবলিক হেলথ করেছে জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। সেখানে সে ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড পেয়েছে এবং WHO TDR ফেলোশিপে সে কমপ্লিট করেছে তার ডিগ্রিটা। এরপর কিছুদিন ব্র্যাক জেপিজিতে কাজ করার পর রজত এখন অবস্থান করছে আমেরিকাতে, ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনাতে পিএইচডি করছে, ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, ইফ আই এম নট রং। রজত আমাকে কারেক্ট করতে পারবে। সো এই যে একটা মানুষ যার কথা আমি বলছি, আমার মনে হয় যে আমি ওর সিনিয়র হয়ে আমি এই শব্দটা ব্যবহার করি অ্যাডমায়ার। তার কারণ হচ্ছে তার যেই রিসার্চ স্কিল, যে পরিমাণ ট্যালেন্টেড, আমার মনে হয় আই হ্যাভ নেভার সিন সামওয়ান লাইক রজত বিফোর। আমি জাস্ট ওর রিসার্চ গেটটা চেক করছিলাম আজকে সেশনে আসার আগে, পরিচয় তো করিয়ে দিব। রজতের সাথে আমার ডেইলি কথা হচ্ছে। সো ওকে পরিচয় করাতে গেলে আসলে কোন পরিচয়টা আমি ওকে বলবো? একজন এক্সেলেন্ট মেডিকেল স্টুডেন্ট ছিল, সবসময় খুবই খুবই পড়াশোনাতে সবসময় নিজেকে ডেডিকেটেড রেখেছে। দেন একজন পাবলিক হেলথ ফিজিশিয়ান হিসেবে, পাবলিক হেলথ রিসার্চার হিসেবে প্রত্যেকটা জায়গাতে সেই সাফল্যের ছাপ রেখেছে। এই সেশনটার একটু আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পর কেউ একজন আমাকে বলছিল, ভাইয়া রজত ভাইকে জিজ্ঞেস করেন যে কিভাবে প্রতিদিন ল্যান্ডসেটে পাবলিশ করা যায়। সো জিজ্ঞেস করবো আমি রজতকে আজকে। ওর সাইটেশনের সংখ্যা অ্যারাউন্ড 5653টা আমি দেখছিলাম, অ্যাজ পার রিসার্চ এটা আরো থাকতে পারে। সো এইটা হচ্ছে রজত দাশগুপ্ত, আমার যেহেতু ছোট ভাই। আজকে আমি তুমি তুই অনেক কিছু মিক্সড করে কথা বলবো এবং কেউ আজকে কোনো ফর্মাল কিছু আশা করবেন না। তো রজত, কেমন লাগছে সুব্রতাতে এসে? ধন্যবাদ দীপ ভাই। অবশ্যই ভালো লাগছে, কারণ সুব্রতার সাথে প্রথম পরিচয় হয়েছিল গত বছর ডিসেম্বরে, এবং তখন আমি ফ্লোরিডাতে ছিলাম ট্যুরে, এবং তখন দীপ ভাই আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে আমরা একটা প্রপোজাল সাবমিট করছি, তুই একটু দেখে দে। এবং তখন থেকেই সুব্রতার সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে এখন পর্যন্ত আছে, এবং ভালো লাগছে এখানে এসে। এবং হ্যাঁ, থ্যাংক ইউ রজত। বুঝতেই পারছি আজকে আমাদের জন্য স্পেশাল সেশন। দুজনের মজার ব্যাপার হচ্ছে জুম আমরা যখন মিটিংটা মানে শুরু করছি আজকে, তার আগে যখন আমি আসলাম আমি একটা অন্য কাপড় পরেছিলাম। তো যখন আমি দেখলাম যে রজত একটা শার্ট পরে আসছে যেটি কাছাকাছি প্রিন্টের আমার একটা আছে, রজত আমার এখনই এটা পরতে হবে কিছুটা হলো। সো একজন আমাকে আজকে আসার আগে বলছে, ভাইয়া ইনবক্সে প্রচুর, মানে আমি স্টোরিটা শেয়ার করার পরে অনেকগুলো কমেন্ট পেয়েছি। একজন লিখেছে, ভাইয়া আজকে তো একটা হেভি ওয়েট সেশন হবে। তো ইন আ সেন্স হেভি ওয়েট, আমাদের দুজনেরই ওজন আসলে যথেষ্টই বেশি। সো একদম 200 কেজির বেশি নিয়ে আসলে আজকে একটা সেশন হতে যাচ্ছে। অ্যাবসলিউটলি আমি একমত, একদম হেভি ওয়েট সেশন হতে যাচ্ছে। আমি প্রথমে জানতে চাই একদম বেসিক প্রশ্ন, যেটা আজকের সেশন, যেটা হচ্ছে যে ওয়াই পাবলিক হেলথ। সো এই পাবলিক হেলথ কেন, তার আগে আমি শুরু করতে চাই যে রজত কোন পরিচয়টাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? একজন ডাক্তার হিসেবে পরিচয় দিতে, একজন পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে পরিচয় দিতে, নাকি একজন সাহিত্য রস আস্বাদনকারী সাহিত্যিক হিসেবে পরিচয় দিতে? প্রশ্নটা একটু জটিল হয়ে গেল, তবে আমি নিজেকে আসলে পরিচয় দিই এখানে যে আমি পাবলিক হেলথ ফিজিশিয়ান। কারণ আমার দুটো পরিচয় আছে, যে আমি
অ্যাজ এ ফিজিশিয়ান বাই ট্রেনিং। দেন আমি পাবলিক হেলথে পোস্ট গ্রাড করেছি এবং এখন পাবলিক হেলথে এপিডেমিওলজিতে পিএইচডি করছি। তো এখানে আসলে মানে আমার যে ক্যারিয়ার এবং এই ক্যারিয়ারে আসলে এই তিনটা জিনিসেরই আসলে আহ, মানে অবদান অনস্বীকার্য এবং একটার উপর আরেকটা বেস করে তৈরি হয়েছে। এই কারণে আমি নিজেকে পাবলিক হেলথ ফিজিশিয়ান বলি। যে কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট আর মানে ইওর আইডেন্টিটি অর লাইক হোয়াট আর ইউ ডুইং, সো আমি বলি যে আমি অ্যাজ এ পাবলিক হেলথ ফিজিশিয়ান হিসেবে করছি। কারণ আমি আমার এমবিবিএস এর যে নলেজ, যে ফিজিশিয়ান হিসেবে যে নলেজ এবং অ্যাজ এ পাবলিক হেলথ প্রফেশনাল দুটাকেই আমি কোলাবোরেট করার চেষ্টা করি কাজের মধ্যে। অফ কোর্স। আর রজত, আমি জানতে চাই আসলে তোমার জার্নিটা সম্পর্কে। এমবিবিএস এ কখন এসে তোমার মনে হলো যে পাবলিক হেলথে ক্যারিয়ার করা দরকার বা এটা একটা ভালো অপরচুনিটি? এই জার্নিটা এবং এর মাঝখানে আসলে কোনো স্পেসিফিক পাবলিক হেলথ একটা ভালো একটা বেটার ক্যারিয়ার? আচ্ছা, জার্নিটা আমি তাহলে গল্পটা আমি বলি যে মানে এটা আমি আমার এসওপি তেও আমি লিখেছি যে স্টেটমেন্ট অফ পারপাস। যখন ওই অ্যাডমিশনের সময় যে 2010 সালে তখন হচ্ছে যে সেকেন্ড ইয়ারে পড়ি, ফার্স্ট প্রপ এর আগে, যে তখন মেডিকেলে ভর্তি হয়েছে এবং মেডিকেলে মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে এবং মেডিকেলটা বোঝার চেষ্টা করছি। এবং তখন তো আসলে ফার্স্ট প্রফের ওই টাইমটা তো আসলে স্টুডেন্টদের জন্য অনেক প্রেশার থাকে, বিশেষ করে অ্যানাটমির যে প্রেশার, আমি বলি যে অ্যানাটমি এবং সার্জারি এই দুটো যে প্রেশার, এটার সাথে আসলে কোনো কিছু তুলনা করা আসলে যায় না। তো সেই আমলে হচ্ছে যে প্রথম আলোতে একটা নিউজ পড়েছিলাম যেটা আমাকে ইন্সপায়ার করেছিল যে শিশু মৃত্যু কমাতে এমডিজি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ এবং আমাদের প্রাইম মিনিস্টার সেই পদকটা পেয়েছিলেন। এমডিজি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটার যে পঞ্চম যে লক্ষ্যমাত্রা শিশু মৃত্যু কমানোর জন্য, সেটা বাংলাদেশ কমাতে সফল হয়েছিল। এবং এটা কিন্তু একটা গ্রেট পাবলিক হেলথ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ যে আমরা এটা করতে সফল হয়েছিলাম। মাতৃমৃত্যু কমাতে আমরা সেভাবে পারিনি, বা শিশু মৃত্যু কমাতে আমাদের সাফল্য আসলেই হচ্ছে বিশ্বের কাছে একটা উদাহরণ, এবং সেটা ল্যান্সেট সিরিজে এসেছিল পরে। তো তখন আমি আসলে ইন্টারেস্টেড হই যে আসলে কিভাবে এই অ্যাচিভমেন্ট গুলো হলো। এবং তখন হচ্ছে যে ব্লগে পড়তে পড়তে বাকি স্যারের নাম জানি, আব্দুল্লাহ বাকি স্যার, জন হপকিন্সের ইন্টারন্যাশনাল হেলথের প্রফেসর। যে বাকি স্যারের রিসার্চের একটা উদ্দেশ্য ছিল যে যেটা ক্লোরহেক্সিডিন ট্রায়াল এবং কিছু কিছু পলিসিতে যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল বাংলাদেশের জন্য, যে ক্লোরহেক্সিডিন নবজাতকের জন্মের পরে এই ইনফেকশন কমানোর জন্য, তারপরে কমিউনিটি হেলথ ওয়ার্কার দিয়ে যে আমাদের ঘরে ঘরে গিয়ে যে পোস্টন্যাটাল চেক আপ করলে যে শিশু মৃত্যুটা কমানো যায়। তো তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা আসলে মানে প্রিভেন্টিভ অ্যাপ্রোচ এবং এটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন ক্লিনিক্যাল সাইড। তারপরে আস্তে আস্তে রিসার্চের প্রতি ইন্টারেস্ট জন্মাতে থাকলো। সেকেন্ড প্রফের সময় আমাদের ঢাকা মেডিকেলে একজন মাইক্রোবায়োলজির অসাধারণ টিচার আছে, এখন উনি প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নাম হচ্ছেন এস এম শামসুজ্জামান স্যার। এবং শামসুজ্জামান স্যার ক্লাসে পড়ানোর সময় রিসার্চের কথা বলতেন এবং তার বিভিন্ন রিসার্চের কথা বলতেন এবং জার্নালের পাবলিকেশনের কথা বলতেন। এখনো তার একটা জিনিস আমার মাথায় ভাসে যে তিনি বলেছিলেন যে কখনোই ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ একসাথে করবা না, করলে হচ্ছে জার্নালে প্রথমেই তোমাকে রিজেকশন দিয়ে দেবে ব্যাড ইংলিশের জন্য। এই কারণে তো তারপরে 2013-তে একটা এই কলকাতায় কার্মিক যে সম্মেলন হয়, সেখানে একটা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করি এবং সেটা একসেপ্টেড হয়। সেই সূত্রে হচ্ছে তখন দীপ ভাইয়ের সাথে আমার পরিচয় হলো 2013-তে। এবং কার্মিকে যাওয়ার আগে দীপ ভাইয়ের সাথে বসলাম এবং দীপ ভাই কিছু দিক নির্দেশনা দিলেন। তারপরে কার্মিকে যাওয়ার পরে সেখানে পরিচয় ঘটে 2005 সালে যিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, জন রবিন ওয়ারেন। হেলিকোব্যাক্টার পাইলোরি যে আসলে গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য দায়ী, এই কজাল লিঙ্কটা তারা
প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার এক সহকর্মী ছিলেন ব্যারি মার্শাল, এবং এটা বলা হয়ে থাকে যে এটার কজাল ইনফারেন্স প্রমাণের জন্য, যে টেম্পোরাল অ্যাসোসিয়েশন, যে আগে হেলিকোব্যাক্টার পাইলোরি, পরে গ্যাস্ট্রাইটিস, তারপরে গ্যাস্ট্রিক ক্যান্সার, এটা প্রমাণ করার জন্য তিনি কালচার নিজেই খেয়ে ফেলেছিলেন, যে ওই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া শুদ্ধ কালচার। তো এই গল্পটা যখন তিনি বললেন যে রবিন ওয়ারেন, এবং তার এই গল্পটা শোনার পরে আসলে আমার চোখ খুলে যায় যে আসলে মেডিকেল সায়েন্স এর যে রিসার্চের ভূমিকা কতখানি ইম্পর্টেন্ট। এবং তারপরে আমি সিদ্ধান্ত নেই মোটামুটি যে আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করব। এবং তারপরে ইন্টার্নশিপের সময় থেকে খোঁজ খবর নেওয়া শুরু করি যে কিভাবে ক্যারিয়ার করতে হয় এবং কিভাবে করা যায়। তারপরে ইন্টার্নশিপের পরে আমি ব্র্যাক জেমস পি গ্যান্ট স্কুল অফ পাবলিক হেলথে যোগ দিই। আমার সুপারভাইজার ছিলেন প্রফেসর মালবিকা সরকার, এবং আমি ওনার কাছে অসম্ভব কৃতজ্ঞ যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন, এবং উনি আমাকে অ্যাসাইন করেছিলেন। দীপ ভাই অবশ্যই চিনেন, আমাদের সেই নেপালি যে পিআই ছিলেন আমার, ডক্টর লাল বাহাদুর রাওয়াল, এবং তার কাছে মূলত আমি পাবলিক হেলথের বেসিক হাতে করি। তারপরে তো আসলে এই এখানে এমপিএইচ করি ব্র্যাক স্কুল অফ পাবলিক হেলথে, তারপরে আবার মালবিকা দির টিমে জয়েন করি, 2.5 বছর কাজ করেছি, এরপরে পিএইচডি করতে আসি। সো ওভারঅল এটা হচ্ছে আমার ক্যারিয়ার। এবং এটা আসলে মানে একদিনে হয়নি, এটা আসলে দীর্ঘদিনের একটা বিভিন্ন মানে যেটা বলে যে বিভিন্ন জিনিস আসলে সুতায় গেঁথে এই পাবলিক হেলথে ক্যারিয়ারটা হয়েছে, এটাই। এক্সেলেন্ট, মুগ্ধ হয়ে শুনছিলাম, কারণ অনেকগুলো নাম, অনেকগুলো জায়গা, যেটা রজত বলছে কার্মিক, বা প্রত্যেকটা জায়গার সাথে আমার ছোট ছোট স্মৃতি আছে, আমার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মনে হচ্ছে ফ্ল্যাশব্যাকের মতো সব সামনে থেকে চলে যাচ্ছে। রজত যেদিন জেপিজিতে প্রথম ক্লাস করতে আসলো, যখন অ্যাওয়ার্ড করতে পারি, কারণ পুরো জার্নিটা আমার চোখের সামনে, এবং আমার মনে হয় যে আচ্ছা বুড়াও তো হয়ে যাচ্ছে, কারণ রজত যখন বলছে তখন মনে হচ্ছে আচ্ছা বয়সটাও আছে একই সাথে সাথে। রজত, থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দর করে জার্নিটা বলার জন্য। আমার এখানে একটা ফলো আপ প্রশ্ন আছে, সেটা হচ্ছে কখনো ভয় করেনি একটা মেডিকেল লাইফ থেকে, মানে মেডিকেলের যে একটা ট্র্যাডিশনাল মেডিসিন বা একটা ক্লিনিক্যাল ফিল্ডে যাওয়ার যে একটা নিশ্চয়তা, সেখান থেকে একটা অনিশ্চিত যাত্রা, কারণ পাবলিক হেলথে আমাদের কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছে সামনে রোল মডেল, খুব এখনো কিন্তু বাংলাদেশে ডাক্তারদের মধ্যে পার্সেন্টেজ হিসাব করলে পাবলিক হেলথে ক্যারিয়ার একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন হাতে গুণে আমরা বলতে পারবো কারা। সো এই জায়গাটা থেকে কোনো ভয় বা আশঙ্কা কাজ করেন যে আমি ফেইলিওর হতে পারি, আমি সাকসেস নাও পেতে পারি? অবশ্যই এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছেন দীপ ভাই। মানে অবশ্যই আশঙ্কা ছিল এবং আশঙ্কা থাকা স্বাভাবিক, এবং আমি বলবো যে যারা পাবলিক হেলথে ক্যারিয়ার করেন তাদের এই আশঙ্কাটা মানে তাদের মধ্যে থাকা উচিত। কারণ প্রথম কথা হচ্ছে ক্লিনিক্যাল লাইনের সাথে পাবলিক হেলথের ডিফারেন্স হচ্ছে যে ক্লিনিক্যালে যে ট্রেডিশনাল ওয়ে গুলো আছে, যে বিসিএস বা ইভেন আপনি যদি কোনো ক্লিনিকে চাকরি করেন বা চেম্বার করেন, আপনার কিন্তু আয়ের একটা উৎস আছে, যে কন্টিনিউয়াস ফ্লো অফ ইনকাম। বাট পাবলিক হেলথে কিন্তু আসলে আমরা জানি যে বেশিরভাগ চাকরি হচ্ছে প্রজেক্ট বেসড, এবং এখানে কিন্তু জব ইনসিকিউরিটির একটা বিষয় আছে। বাট এই কারণে প্রথম থেকে যদি এই আশঙ্কাটা না থাকে, তাহলে আসলে অনেকেই হচ্ছে যে ভুলভাবে ক্যারিয়ারটা আগাবে। বাট এই আশঙ্কার সাথে সাথে এটা আসলে স্ট্রেংথ হিসেবেও কাজ করেছে, যে আমার কন্টিনিউয়াস স্কিল ডেভেলপমেন্টের জন্য, যে আমি জানি যে এই লাইনে টিকে থাকতে হলে আমাকে কন্টিনিউয়াস স্কিল ডেভেলপ করতে হবে। এই কারণে আমি বলছি 2015 সালে একটা ম্যানুস্ক্রিপ্টের মতো লিখেছিলাম। 2020-এ এসে বা 2018-তে এসে যে দেখলাম যে আসলে তখনকার সাথে আমার এখন কতখানি পার্থক্য, যে এই বিশেষ করে রাইটিং স্কিল এবং অন্য অনেক কিছুতে। অবশ্যই আশঙ্কা কাজ করেছে তখন। পাশে হচ্ছে বড় ভাইদেরকে পেয়েছি, দীপ ভাই, গৌরব দা পেয়েছি, এবং তাদেরকে কাছ থেকে জানতে পেরেছি আসলে কিভাবে লেগে থাকতে হয় এবং কিভাবে আসলে লক্ষ্যে অভিষ্ট হতে হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে একজন মেন্টর সিলেক্ট করা এবং সেই বা কারো ক্যারিয়ার ট্র্যাকটা ফলো করা। যেমন আমি ফলো করেছি আসলে যে আমাদের সবাই চিনেন যে আমাদের মানে অত্যন্ত জনপ্রিয়, উনিও চিকিৎসক এবং উনি আমার শিক্ষক ছিলেন, সহকর্মী ছিলেন, আমার থিসিসের কো সুপারভাইজার ছিলেন,
ডক্টর তৌফিক জোয়াদ্দার ভাই, এবং তৌফিক ভাইয়ের ক্যারিয়ারটা ট্র্যাকটা আমি এটা তৌফিক ভাই যদি লাইভটা দেখে থাকেন, তৌফিক ভাই হয়তো জানেন না যে ওই আমি 2015 সালে যখন ক্যারিয়ার করি আমি তৌফিক ভাইয়ের সিভি পুরোটা পড়েছিলাম, এবং উনি কি কি কাজ করেছিলেন এবং উনি কখন এমপিএইচ করেছিলেন, কখন পিএইচডি করেছিলেন এবং কিভাবে করেছিলেন। আহ, সাথে সাথে আহ, 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 এই জিনিসটা যখন আমি ফলো করি তখন আমি বুঝতে পারি যে আসলে লেগে থাকতে হবে এবং আহ, একটু রিস্ক নিতেই হবে, কারণ এই বিষয়ে যদি, যেহেতু আমার প্যাশনের জায়গাটা পাবলিক হেলথ, আমি যদি 2-3 বছর কাজ করে আবার ক্লিনিক্যালে ব্যাক করতে চাই এটা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। তো প্যাশনের জায়গা থেকে লেগেছিলাম, এবং আহ, অবশ্যই লাক একটা ফ্যাক্টর, সেই লাক জিনিসগুলো ক্লিক করেছে, এবং ক্লিক করার ফলে হচ্ছে মানে সবকিছু মিলিয়ে আমার আহ, এখন পর্যন্ত আমার কাছে আমি মানে হতাশ হইনি, এবং আমার কাজ নিয়ে আমি সন্তুষ্ট এখন পর্যন্ত। থ্যাংক ইউ রজত, অনেকগুলো ইম্পর্টেন্ট শব্দ কিন্তু আমি pick করে ফেললাম। মেন্টরিং, প্যাশন, রিস্ক এবং হতাশ না হওয়া, কাজের স্যাটিসফ্যাকশন শুনছেন আমরা ওপেন করে দিয়েছি সবার। রজত, আমি জানতে চাই যে হাউ ডু ডিফাইন মেন্টরশিপ? তোমার কাছে মেন্টরশিপের ডেফিনিশনটা আসলে কি? মেন্টরশিপ একটা ইম্পর্টেন্ট জিনিস। মেন্টরশিপের আমার কাছে মেন্টরশিপ বলতে মনে হয় যে আহ, এমন একজনকে মানে মেন্টর হিসেবে যাকে আমি সিলেক্ট করব, চুজ করব, সে আমাকে দিক নির্দেশনা দেবে। ক্যারিয়ারে আমি অনেক মেন্টর পেয়েছি, যেমন প্রথমে হচ্ছে দীপ ভাই, গৌরব দা, ওনাদের কাছ থেকে মেন্টরশিপটা ছিল হচ্ছে যে ক্যারিয়ারটা কিভাবে শুরু করব। তৌফিক ভাই বা মাসুদ স্যার যারা ছিলেন তারা দেখিয়েছেন যে তারা আমার সুপারভাইজার ছিলেন থিসিসের সময়, কিন্তু আমি তাদেরকে মেন্টর হিসেবে এই কারণে বলবো, তারা দেখিয়েছেন একটা রিসার্চ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে করা যায়, পাবলিকেশন পর্যন্ত। ইভেন হচ্ছে যে আমি যে থিসিসটা করেছিলাম সেটা মিডিয়া কাভারেজ পেয়েছিল, ফেমিনাইজেশন অফ মেডিকেল ওয়ার্কফোর্স। সো মিডিয়ার সাথে কিভাবে কমিউনিকেট করা যায় রিসার্চের শুরু থেকে ডিসিমিনেশন পর্যন্ত। মালবিকার দিকে আমি মেন্টর বলবো, কারণ ওভারঅল তিনি আমার ক্যারিয়ারটা গাইড করেছিলেন প্রথম থেকে, এবং তিনি প্রতিটা বাঁকে উনি হেল্প করেছিলেন যে কিভাবে একটা জার্নালে করতে হয়, কিভাবে গ্র্যান্ট লিখতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, কিভাবে এসওপি লিখতে হয়। সো এই করা মানে এখানে কয়েকজনের নাম বলছি, বাট ক্যারিয়ারে আমি অনেককেই মেন্টর হিসেবে পেয়েছি। ইভেন যে আমার এখানে পিএইচডি করছেন, এখন বাংলাদেশে ব্যাক করেছেন মুহিত ভাই। মুহিত ভাইকে আমি মেন্টর হিসেবে পেয়েছি, এবং বিশেষ করে যে আমার পিএইচডির এই টাইমটাতে যখন আমি শুরু করেছি, মুহিত ভাই আমার 1 বছর আগে শুরু করেছেন, উনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। অপি ভাই আছেন। তো এটাই আমি বলবো যে মেন্টর। ইভেন আরেকজনের কথা না বললেই নয়, যে আমাকে দেখিয়েছে যে আসলে পাবলিকেশন কিভাবে করতে হয়, সেটা তুহিন বিশ্বাস, তার কথা না বললেই নয়। সো মেন্টরশিপ এটা আসলে রিলেটিভ বিষয়, এবং আহ, কখন মানে যাকে ফলো করলে এবং যার গাইডেন্স পেলে আমি বুঝতে পারবো যে একটা কাজ কিভাবে করা যায় এবং কিভাবে প্রোগ্রেস করা যায়, তাকে আমি মেন্টর বলি। দীপ ভাই। থ্যাংক ইউ রজত। খুবই আসলে ডেফিনেশন গুলো কিন্তু পার্সপেক্টিভও আমরা এক একজন এক একভাবে পারসিভ করি। আমি একদম একমত, জীবনের এক এক পর্যায়ে আমরা একজনকে মেন্টর হিসেবে বেছে নিতেই পারি, সেটা হয়তো আমার মনের মধ্যে আছে, এবং নট নেসেসারিলি যে তার লাইফের সবগুলো স্পেক্ট আমাকে নিতে হবে। হতে পারে যে তার কোনো একটা ডিসিশনকে আমি পছন্দ করলাম এবং সেই ডিসিশনটার জন্যই তার থেকে আরো ডিসিশন নিলাম, বা আমি বোঝার চেষ্টা করলাম যে তার জার্নির মধ্যে চ্যালেঞ্জ গুলো কোথায় ছিল, যেটাকে আমি আগে থেকে অ্যাড্রেস করতে পারবো। খুবই 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 ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে একটা ডেফিনেশন আমরা পেয়ে গেছি মেন্টরশিপের। একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি বলছিলে, পাবলিকেশন, যেটা আমরা যারা প্রফেশনাল আমরা জানি যে আমাদের কাজের মধ্যে এটা আছে। আমরা যখন কোনো প্রজেক্টে ইনভলভ হচ্ছি বা আমরা গ্র্যান্ট পাচ্ছি, আমরা কিন্তু অটোমেটিক্যালি সেটা এখন একটা ফ্লোর মধ্যে চলে এসেছে। এখন আমাদের এটার জন্য খুব আলাদা কোনো স্ট্রেস দিতে হচ্ছে না, আমরা জানি যে এটা একটা সিস্টেমের মধ্যে আছে। এখন যারা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু পাবলিকেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যারা ইন্টারন্যাশনাল, যেমন ধরো তোমার জার্নির ক্ষেত্রে ছিল এমবিবিএস এর পরে তুমি একটা মাস্টার্স করেছো বাংলাদেশ থেকে,
যেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আগে বাংলাদেশে একটা মাস্টার্স করে এখানে কিছুদিন কাজ করে তারপর আমরা বাইরে গেছি। অনেক স্টুডেন্ট আজকে শুনছে যারা হয়তো এমবিবিএস এর পরপর প্রথম মাস্টার্সটাই তারা বাইরে থেকে করতে চায়। তো তখন তারা যে কম্পিটিশনটা করবে সেখানে কিন্তু পাবলিকেশন যদি না থাকে তাহলে তারা শুরুতেই একটু পিছিয়ে যাবে। এই জায়গাটাতে তোমার মনে হয় যে কিভাবে আসলে মেডিকেল স্টুডেন্টরা পাবলিকেশন প্রসেসের সাথে ইনভলভ হতে পারে এবং তাদের প্রথম স্টেপটা আসলে কি হওয়া উচিত? ধন্যবাদ দীপ ভাই, এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যে পাবলিকেশন। এবং প্রথম কথা হচ্ছে যে আমরা মানে পাবলিক হেলথে একাডেমিয়া, বিশেষ করে একাডেমিয়া এবং রিসার্চে টিকে থাকতে হলে আসলে পাবলিকেশনের কোনো বিকল্প নেই এবং পাবলিকেশনটা শুরু করা উচিত প্রথম থেকেই। যে প্রথমে হচ্ছে যে আমি বলবো যে যখন ক্যারিয়ারের মানে যখন কেউ যদি ডিসাইড করে যে আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করব, পাবলিক হেলথ না শুধু আমি ক্লিনিক্যাল রিসার্চে ক্যারিয়ার করতে চাই, তখন আমার মনে হয় যে এমবিবিএস এর সময় বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা রিসার্চ মেথোডোলজি কোর্স গুলো অফার করে। যেমন পাবলিক হেলথ ফাউন্ডেশন আছে, আইসিডিডিআরবিটা আমি জানি না যে তারা মেডিকেল স্টুডেন্টদেরকে নেয় কিনা বা ইন্টার্নশিপ মনে হয় না। হ্যাঁ, জেমস ব্রিগ্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ আছে, বিভিন্ন স্বনামধন্য যে ইনস্টিটিউট গুলো আছে তাদের ওই কোর্সটা করে ফেলা। কোর্সটা করলে হয় যে মানে গ্রামারটা জানা যাবে। তারপরে বিভিন্ন যদি পারা যায়, যেমন ঢাকা মেডিকেলে একটা ছেলে আছে আহসান নামে। আহসান দেখি যে ওই বায়োমেডিকেল রিসার্চ অর্গানাইজেশনের সাথে সে জড়িত এবং তাদের সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এবং তার কিছু পাবলিকেশন এসেছে। তো বা এই জিনিসটা যে কারোর সাথে যুক্ত হওয়া, যে আমি বলবো যে নেটওয়ার্কিং তৈরি করা এবং মানে প্রথমে হচ্ছে যে কোনো স্যার বা কোনো কেউ যদি ডাটা কালেকশন করছে, রিসার্চ করছে, তাদের সাথে ডাটা কালেক্টর হিসেবে কাজ করা। যেমন আমার প্রথম পাবলিকেশনটা এসেছিল ঢাকা মেডিকেলের বড় ভাই সাজেদুর রহমান শাওন ভাই, উনি থিসিস করছিলেন নর্থ সাউথে। সেই থিসিসটাতে আমি কাজ করেছিলাম ডাটা কালেক্টর হিসেবে। পরবর্তীকালে আমি কাজ করেছিলাম পাবলিকেশনটা যখন তারা লিখেন সেক্ষেত্রে, এবং প্রথম সেটা হচ্ছে আমার পাবমেড অ্যাফিলিয়েটেড জার্নালে পাবলিকেশন। সো স্টুডেন্টরা যেটা করতে পারে সেটা হচ্ছে যে এইভাবে মানে খোঁজ নিতে হবে যে কোন আসলে এইরকম অপরচুনিটি আছে কিনা, কোন স্যার বা বড় ভাই আসলে থিসিস করার জন্য বা করার জন্য তার এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায় কিনা, এবং পাবলিকেশন মানে তার সাথে থেকে পাবলিকেশনে যে যে সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন সেটা তারা দিতে পারে কিনা, এবং তাহলে হচ্ছে যে পাবলিকেশন আসবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যেটা নিজে স্ট্রাগল করেছি যে আমাদের ইংলিশের যে স্কিল, বিশেষ করে মেডিকেলে আসার পরে আসলে ইংলিশের স্কিলটা আমার ওইভাবে ডেভেলপ হয়নি। আজ থেকে 7-8 বছর আগেও একটা ইমেল লিখতে আমার অনেক কষ্ট করে লিখতে হতো এবং একটা সেন্টেন্স লিখতে অনেক কষ্ট করে লিখতে হতো, কিন্তু এটা আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। ইভেন আমার মনে আছে যে 2017-তে আমরা একটা পাবলিকেশন দিয়েছিলাম ব্রিটিশ মেডিকেল জার্নালে, সেটা সাবমিট করেছিলাম একটা ম্যানুস্ক্রিপ্ট, সেটা 3 ঘন্টার মধ্যে রিজেক্ট হয়েছিল। রিজেক্ট যে দিস ইজ নট হ্যাজ অ্যাডিকুয়েট ইংলিশ কম্পিটেন্সি। সো সেটা আসলে গায়ে লেগেছিল এবং তখন হচ্ছে যে তখন ফার্স্ট অত ম্যানুস্ক্রিপ্ট গুলো লেখা শুরু করি। তখন হচ্ছে যে বিভিন্ন ভাবে হচ্ছে গ্রামার বই পড়ে, ইভেন রেইন এন্ড মার্টিনের বইও পড়েছি এই গ্রামারটা বোঝার জন্য এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনের জন্য, অন্য আর্টিকেল গুলো কিভাবে লেখে সেটা দেখার জন্য। আমি বলবো যে ইংলিশের স্কিলটা এখন থেকে যদি ডেভেলপ করা যায়, সব থেকে ভালো হচ্ছে যে ব্লগ স্পটে একটা ফ্রি ব্লগ খুলে ফেলা এবং মেডিকেলের বিভিন্ন বিষয় নিয়ে যদি স্টুডেন্টরা লিখতে পারে, শুধু মেডিকেল বা সমসাময়িক হেলথ রিলেটেড বিষয়গুলো নিয়ে যদি লিখতে পারি ইংরেজিতে, তাহলে আমার মনে হয় যে ধীরে ধীরে ইংরেজির স্কিলটা কিন্তু ডেভেলপ করবে অ্যাটলিস্ট একটা লেভেলে। এইভাবে করা এবং তারপরে যদি 1-2টা পাবলিকেশন আসে তখন হচ্ছে বাইরে অ্যাপ্লাই করা, এবং তারপরে তো মাস্টার্স এর সময় তো হাতে কলমেই শেখানো হয় যে রিসার্চ মেথোডোলজি এবং সেই প্রসেসটা। সো এটা একটা উপায় হতে পারে আমার মতে। দীপ ভাই, দীপ ভাই আপনার কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছে? আমার যারা এখন শোনা টেকনিক্যাল যাচ্ছে। টিমে আছে
এখন শোনা যাচ্ছে, ওকে। তো আমি একটু অ্যাড করছিলাম রজতের কথার সাথে, সেটা হচ্ছে কেস রিপোর্ট। বিকেলে যেহেতু আমরা হসপিটালে থাকি, এখানে আসলে কেস পাবলিশ করার সুযোগ আছে অনেক, এবং এখানে অনেক টিচাররাও আছেন যাদের কিন্তু এফসিপিএস এর জন্য বা তাদের ফার্দার ডিগ্রির জন্য তারা কাজগুলো করেন, কিন্তু তারাও দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষ খুঁজতে থাকেন। তো আমরা যদি আমাদের ইন্টারেস্ট এক্সপ্রেস করি, আমি এক্সাম্পল দিতে আছে যেটা আমরা এই বছর পাবলিশ করেছি মেডিকেল স্টুডেন্টদের মেন্টাল হেলথ নিয়ে, যেটা আমার মাস্টার্স থিসিস ছিল, যেটা অনেক দেরিতে আমি পাবলিশ করেছি ডিফারেন্ট রিজনস, কিন্তু এটা প্রথম যে কাজটা সেটা কিন্তু আমি রজতকে দিয়েছিলাম ডাটা কালেকশনের জন্য। মেডিকেল থেকে আমি করেছি, সোহরাওয়ার্দী থেকে আমাদের ম্যাডাম হেল্প করেছেন, বাংলাদেশ মেডিকেল থেকে। সো আমরা কিন্তু একটা, কিন্তু আমারও শেখার শুরু যে কিভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতে হয়, কারণ আমি তখন আইসিডিডিআরবি তে কাজ করছি। আর রজত হয়তো প্রথম ডাটা কালেকশনের কিছুটা হলো ওই সময় ফ্লেভারটা পেয়েছে যে কিভাবে মানুষের সামনে বসে থেকে থেকে, কারণ আমরা কিন্তু ওভাবে পূরণ করিয়ে নিয়েছিলাম তখন। সো এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে, যে মানে এখান থেকেও কিন্তু পাবলিকেশনের অনেক অপরচুনিটি চলে আসতে পারে, যে সিনিয়র যারা ফার্দার ডিগ্রির জন্য করছেন বা থিসিসের কাজ করছেন সেখান থেকে। আরেকটা জিনিস আমি বলবো যে শুরুতেই যে ফার্স্ট অথার পাবলিশ করতে হবে, শুরুতেই যে একদম একদম ল্যান্ডসেটে বা বড় কোনো জার্নালে পাবলিশ করতে হবে সেটা না। অবভিয়াসলি প্রিডেটরি জার্নাল তো এক নম্বরে পরিত্যাজ্য, এটা নিয়ে তো বলার কিছু নেই। অথেন্টিক জার্নালে পাবলিশ করতে হবে, সেটা প্রথম কথা। কিন্তু নট নেসেসারিলি যে মানে ফার্স্ট অথার হতে হবে, কো অথার, জাস্ট বি ওয়ান অফ দোজ অথার্স। তাতেও কিন্তু মানে ইউ ক্যান অ্যাটলিস্ট কম্পিট। যদি দুইটা তিনটা ব্লগ থাকে সেটাও কিন্তু সিভির এক কোনায় যদি তুমি কোথাও লিখে রাখো, আমি মেডিকেল স্টুডেন্টদের জন্য বলছি, অবভিয়াসলি ইটস নট অ্যাপ্লিকেবল ফর মানে পিএইচডি, এটা যারা একদম বেসিক, যারা অনেকে যারা একদম শুরুতেই যাচ্ছে, সেটাও যদি কিছু না থাকার থেকে অন্তত কিছু থাকা বেটার, এবং সেটা কিন্তু অথেন্টিক হতে হবে। সেই কিছু মানেই না যে আমি যেখানে সেখানে একটা মানে কতগুলো মানে গার্বেজ জার্নাল আমরা বলি প্রেডেটরি জার্নালে পাবলিশ করে বসে থাকলাম। আরেকটা ট্রেন্ড এখন দেখা যাচ্ছে রজত, যেটা আমি ডিসকাশনের জন্য আনছি বলেই দিচ্ছি, যেটা হচ্ছে অনেকেই পাগলের মতো পাবলিকেশনের চিন্তা করছেন, যে আমি একদম একসাথে 20টা পাবলিশ করে ফেলবো এক এক বছরে। কিছু মানুষ এরকম তৈরি হয়েছে, টাকা নিচ্ছেন তারা এই পাবলিকেশন গুলোর জন্য। নন মেডিকেল ফিল্ডেরও বেশ কিছু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের মধ্যে আমি এই ট্রেন্ডটা দেখেছি, যাদেরকে আমরা চিনি খুব ভালো করে। তো এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, মানে আইডেন্টিফাই করতে পারাটা মেডিকেল স্টুডেন্টের জন্য। আমি স্পেসিফিকলি বলবো যে এই ট্র্যাপ গুলোর মধ্যে পা না দিতে, কারণ কোনো দরকার নাই। ইউ ডোন্ট নিড টু পাবলিশ 15-20 পেপারস ইন আ ইয়ার। তোমার স্টেজ এটা কেউ বিশ্বাসও করবে না, মানে সব মানে এটা একদম রিয়েলিটি, যে ইউ নিড টু ওয়ার্ক ভেরি কেয়ারফুলি। যে তুমি এক বছরে যদি একটা কাজ করো, এবং আমাদের জন্য কিন্তু প্রযোজ্য, আমরাও যদি বছর 2টা কাজ করি কিন্তু ভালো কাজ, যেটা গুরুত্ব আছে সায়েন্টিফিক ওয়ার্ল্ডে, তাহলে কিন্তু কিছু ম্যাটার করে না। এই যে লেটার টু এডিটর, করেসপন্ডেন্স, এগুলোর সাথে একটা অরিজিনাল আর্টিকেলের বা একটা মেটা অ্যানালিসিস, সিস্টেমেটিক রিভিউর যে পার্থক্য, সেটাও কিন্তু বুঝতে পারতে হবে। কেস রিপোর্ট খুবই ইম্পর্টেন্ট পাবলিকেশনের জন্য, কিন্তু আমি যদি হায়ারার্কি চিন্তা করি, তাহলে রিসার্চে কিন্তু কেস রিপোর্টের জায়গাটা একটু পেছনে, যদি না সেটা একদম ক্লিনিক্যালি একটা খুব সিগনিফিকেন্ট রেয়ার কেস হয়, সেটাও মাথায় রাখতে হবে। যে ইউ ক্যান মানে এরকম বলা হয় যে 3টা কেস রিপোর্ট একটা অরিজিনাল আর্টিকেলের সমান। তার মানে এই না যে একটা কেস রিপোর্টে তোমার কো-অথরশিপ থাকলে সেটা তুচ্ছ কিছু। প্রত্যেকটা পাবলিকেশন ইম্পর্টেন্ট। ইভেন অনেকে এরকম প্রশ্ন করেছে রজত, যে আচ্ছা আমি তো আমার মেডিকেলের জার্নালে পাবলিশ করেছি ভাইয়া, তাহলে সেটা তো আসলে কেউ কেয়ার করবে না। অফকোর্স নট। তোমার মেডিকেলের জার্নাল যদি, একটা মেডিকেল কলেজের জার্নাল কিন্তু সবসময় অথেন্টিক, যে কোনো মেডিকেল কলেজের জার্নাল বাংলাদেশে, মানে যারা মানে স্পেশালি গভর্নমেন্ট মেডিকেল কলেজে জার্নাল, ইভেন প্রাইভেটের মধ্যেও কয়েকটা আছে খুব অথেন্টিক। হয়তো পাবমেড ইন্ডেক্স না, বাট তারপরে যদি তুমি সেটা উল্লেখ করতে পারো যে তোমার প্রথম কাজ, অ্যাবসলিউটলি অলরাইট, কোনো অসুবিধা নেই। আমরা যখন বোর্ডে বসি, এখন তো চাকরির ইন্টারভিউ নেওয়ারও সুযোগ হয়, তখন কিন্তু আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করি, যদি কেউ অথেন্টিক প্রসেসে জাস্টিফাই করতে পারে। এখন কেউ যদি বলে মেডিকেল থার্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে যে আমি ল্যান্সেটে 2টা ফার্স্ট অথার আর মেটা অ্যানালাইসিস পাবলিশ করেছি, তখন আমাকে তার হিস্ট্রি শুনতে হবে, যে ওকে হাউ ডিড ইট হ্যাপেন। সো জিনিসটা বুঝতে হবে যে কি কোন বয়সে, আমি বয়স বলবো না, কোন স্টেজে, প্রত্যেকটা জিনিসের একটা স্টেজ আছে। রজত, আমি নেক্সট যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে পাবলিক হেলথ, আমরা মেন্টরিং এর গুরুত্ব সম্পর্কে তোমার থেকে জানতে পারলাম, বা ইংলিশ শেখার গুরুত্বটা, বা রিসার্চের ছোট ছোট স্কোপ গুলোর কথা। নেক্সট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিসের ব্যাপারটা, যে স্ট্যাটিস্টিক্সটা আসলে এটা অনেকের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ, স্পেশালি মেডিকেল স্টুডেন্টের জন্য, বা ইভেন যারা মেডিকেল গ্র্যাজুয়েট তাদের জন্য। সেটার জন্য আসলে সব থেকে ইফেক্টিভ ওয়ে কি হতে পারে? ছেলেমেয়েরা কি ওয়েট করবে যে একবারে মাস্টার্স এর পর্যন্ত, নাকি তারা কোনো আলাদা গেটওয়ে খুঁজে নেবে, অন্য কোনো কোর্সের দিকে যাবে? কোনটা হলে ভালো হবে তাদের জন্য? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। এবং আমার যেটা মনে হয়, বর্তমানে যদি যেহেতু একটা প্রতিযোগিতা বাড়ছে, আজ থেকে কয়েক বছর আগেও মনে হতো যে আমরা এমপিএইচ এর জন্য ওয়েট করি দেশ থেকে, করে তারপরে হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল নলেজটা গেইন করি। কিন্তু এখন যেহেতু কম্পিটিশন বাড়ছে এবং অনেকেই মানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাইরে হচ্ছে
এমবিবিএস এর পরে। তো আমার যেটা মনে হয় যে যদি কোনো কোর্স পারা যায়, যে ভালো কোর্স, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আইএসআরটির কিছু সম্ভবত কোর্স আছে যে স্পেসেস বা স্ট্যাটার উপরে কোর্স নেয়, সফটওয়্যারের উপর, সেই কোর্সগুলো যদি তারা করতে পারে, তবে এই কোর্সগুলো করার আগে আমার মনে হয় যে বেসিক স্ট্যাটিস্টিক্সটা জানা এবং এরকম যদি মানে আমি বলবো যে প্রোগ্রামের মাধ্যমে, যেখানে পাবলিক হেলথ ফাউন্ডেশন, দীপ ভাই আছেন বা আরো অনেক অর্গানাইজেশন আছেন, তারা যদি এই কোর্সগুলো কিছুটা অফার করেন, স্টুডেন্টরা কিন্তু তাহলে বেনিফিটেড হয়। কারণ আমার মনে হয় সফটওয়্যারে যাওয়ার আগে, মানে আমি লজিস্টিক রিগ্রেশন সফটওয়্যারে রান করার আগে লজিস্টিক রিগ্রেশনের বেসিক আমার জানতে হবে, বা লিনিয়ার রিগ্রেশনের বেসিক আমার জানতে হবে। সো এই জিনিসটা আমার মনে হয় যে এই মেডিকেল লাইফে যদি কিছু এক্সপোজার থাকে তাহলে ভালো। আর যদি না থাকে সমস্যা নেই, যদি একটা মাস্টার্স করা যায়, এমপিএইচ এর সময় তো বায়োস্ট্যাটিস্টিক্স একটা মানে পার্ট এন্ড পার্সেল অফ এমপিএইচ। তো এই বায়োস্ট্যাটিস্টিক্স কোর্সের সময় আসলে স্টুডেন্টরা এটা জানতে পারবে। তবে সাথে সাথে আমি বলবো যে নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে প্যারালালি। ইন্টারনেটে প্রচুর ভালো ভালো ম্যাটেরিয়াল আছে, ইউটিউবে প্রচুর ভালো ম্যাটেরিয়াল আছে, একটু সার্চ করলেই পাওয়া যায় সেই ম্যাটেরিয়াল গুলো। যেমন আমি সেদিন আর্ট শেখার চেষ্টা করছিলাম, এখনো পারি না, যে ইন্টারনেটে দেখছিলাম এবং সেটা দেখে হচ্ছে যে শেখার চেষ্টা করছিলাম যে সফটওয়্যারটা কিভাবে কাজ করে। সো এটাই, বাট স্ট্যাটিস্টিক্স শেখাটা হচ্ছে যে খুবই জরুরি। অ্যাবসলিউটলি। এবং আমি রজতের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে পাবলিক ফাউন্ডেশন ডেফিনেটলি আমরা কিন্তু অফার করছি, সারা বছর জুড়েই আমাদের ট্রেনিং চলতে থাকে। সেখানে আমরা আন্ডার গ্র্যাডদেরকেও অ্যালাউ করি এবং আন্ডার গ্র্যাডদের আলাদা ট্রেনিংই আছে। আমরা অলরেডি বেশ কয়েকটা সেশনও নিয়েছি, যেখানে রজত যাদের কথা বলছিল, গৌরব অধিকারী, অনেকেই ক্লাস নিয়ে গেছে সেশনগুলোতে। সো এই সেশনগুলো কিন্তু আছে, প্লাস রজত যখন আহসানের কথা বলছে, বা আরো অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা কিন্তু আমার মনে হয় না এই রেস্ট্রিকশনটা আছে যেটা আইসিডিডিআরবি মানে গ্রাজুয়েশন কমপ্লিট না হলে অ্যালাউ করছে না, সেটা অ্যাবসলিউটলি আমি এগ্রি করি যে এক একটা অর্গানাইজেশনের এক একটা পলিসি থাকে। সো এটাও আসলে খুঁজে বের করে। ঢাকা ইউনিভার্সিটি যে কোর্সগুলোর কথা রজত বলছিল, স্ট্যাটিস্টিক্সের ছোট ছোট কোর্স আছে, এর পাশাপাশি কোয়ালিটেটিভ রিসার্চও কিন্তু আছে। আমাদের মেডিকেল গ্র্যাজুয়েটদের মধ্যে আমি বলবো একেবারেই কোয়ালিটেটিভ নলেজটা নাই, মানে এটা টু সাম এক্সটেন্ট আমাদের মাস্টার্স এডুকেশনের একটা বড় গ্যাপ, যে কোয়ালিটেটিভ রিসার্চটাও কিন্তু বাংলাদেশের মাস্টার্স গুলোতে খুব যে একদম আলাদা গুরুত্ব দিয়ে শেখানো হচ্ছে সেটা না। আবার আমি ইন্টারন্যাশনালি, আমি নিজে যখন মাস্টার্স করেছি বা রজত যখন এখন পিএইচডি করছে, বা আমাদের মাস্টার্সও কিন্তু অপশনাল ছিল, এটা সবার জন্য ম্যান্ডেটরি ছিল না। আমি নিজে নিয়েছিলাম আর একটু ডিটেইলে শেখার জন্য। কিন্তু এই যে কোয়ালিটেটিভ যে অ্যানালাইসিসটা, সেটাও কিন্তু খুব ডেডিকেট একটা অ্যানালাইসিস। হ্যাঁ, এটাও কিন্তু শেখার একটা, এখানে অ্যানালাইসিসটা কিন্তু অনেকটা পারসেপশনের সাথে কানেক্টেড, থিঙ্কিং এর সাথে কানেক্টেড। সো এটা বুঝে বুঝে যে আমি বোর্ডটা কিভাবে আমি ডিল করব। আমরা কোয়ালিটেটিভে আসলে অ্যানালাইসিসও বলি না, আমরা বলি ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার আমরা বলছি না। তো এটাও যদি কেউ শিখতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই মানে ইউ জাস্ট নিড টু ওপেন ইউর আইজ, যে কোথায় কি হচ্ছে চারিদিকে। সবসময় যদি আচ্ছা রজতদা আপনি বলে দেন, ভাই আপনি বলে দেন, আমরা কিন্তু অনেক সময় ইনবক্স মিস করি রজত। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেকের অপরিচিত দেখা যাচ্ছে, অনেকের রেসপন্স দিতে পারি না, আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, অনেক সময় মিস হয়ে যায়। তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কোন কোর্সটা আমরা করব সেটা কিন্তু আসলে সবাই বলে দিবে না। এটা নিজেকেই কিছুটা হলেও বুঝে নিতে হবে যে আচ্ছা শুরু করতে হবে অ্যাটলিস্ট। আচ্ছা আমি আগে বেসিক রিসার্চ মেথডসটা শিখি, দেন আমি সেখান থেকে যে ওয়ার্ড গুলো পিক করলাম স্টেপ বাই স্টেপ আমি সেগুলো শিখতে শিখতে যাই। এবং অবভিয়াসলি ইউ ক্যান ওয়েট টিল ইউর এমপিএইচ, আমি মাস্টার্স পাবলিক হেলথে করার আগ পর্যন্ত আমি যতটুকু শেখা সম্ভব, ওভারবার্ডেন হওয়ার কিছু নাই, স্টেপ ওয়াইজ সবই হবে। যতটুকু শিখছো ততটুকু কাজে লাগাতে পারাটাই হচ্ছে সব থেকে জড়িত থাকা। আরেকটা জিনিস আমি বলি রজত, সেটা হচ্ছে মেডিকেল কলেজে কিন্তু প্রচুর সেমিনার হয়। হ্যাঁ, ইউরোলজি সেমিনার হচ্ছে, অটোল্যারিঙ্গোলজি কোন একটা কনফারেন্স হচ্ছে, সেখানে আমরা লাঞ্চ খেতে যাই। আচ্ছা দেখি তো আজকে কি লাঞ্চ দিচ্ছে, আমরা যদি ওখানে বসে একটু শুনি যে সেশনের সিনিয়ররা কি বলছেন। বাংলাদেশে তো রিসার্চ হয় না, শুনি তবে বাংলাদেশেও অনেক ভালো ভালো কাজ হয় না। আমাদের টিচাররা অনেকেই হচ্ছে পাবলিকেশন প্রসেসটা সম্পর্কে পরিচিত না, এজন্য তারা অসাধারণ কিছু কাজ পাবলিশ করতে পারে না। কিন্তু তারা এই সেমিনারগুলোতে যখন প্রেজেন্ট করেন, আমি অনেক বিদেশি বা ফরেনার যারা রিসার্চার আছেন তাদেরকে অবাক হতে শুনেছি যে এরকম একটা কাজ হচ্ছে, কেন এটা বড় জার্নালে তোমরা পাঠাচ্ছ না। তো এই কাজগুলো চোখ কানটা খুলবে, শুনতে হবে, নোট ডাউন করতে হবে একটা দুটো ওয়ার্ড, আমি কি শুনলাম আজকে, তাহলেই কিন্তু শেখার জায়গাটা তৈরি হবে। রজত আমরা একটা প্রশ্ন পেয়েছি, আমি প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করতে চাই, তারপরে আমরা আরেকটু আগাবো আমার যে প্রশ্নগুলো তোমার কাছে আছে। একজন প্রশ্ন করেছে, হোয়াট মে বি দ্য স্কোপস অফ পাবলিক হেলথ ইন পোস্ট প্যান্ডেমিক বাংলাদেশ। তো যেহেতু স্টুডেন্টের থেকে প্রশ্ন এসেছে, আমরা বুঝতে পারছি যে পোস্ট প্যান্ডেমিক বাংলাদেশে আসলে পাবলিক হেলথের অপরচুনিটি বাড়বে নাকি কমবে, কেন তারা ক্যারিয়ার হিসেবে পোস্ট প্যান্ডেমিক একটা টাইমে পাবলিক হেলথকে বেছে নেবেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং
বলবো যে এই গ্লোবাল যে প্যান্ডেমিক করোনা ভাইরাসের, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে আসলে পাবলিক হেলথের গুরুত্ব কি। মানে পাবলিক হেলথের ভিতরে আসলে আমরা পাবলিক হেলথ বললেও এটা আসলে অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন এপিডেমিওলজি আছে, হেলথ সিস্টেম আছে, ইমপ্লিমেন্টেশন রিসার্চ আছে, সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্স আছে, হেলথ পলিসি আছে। আমি বলবো যে এই প্যান্ডেমিক দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় কেন ইম্পর্টেন্ট, ইভেন মেডিকেল অ্যানথ্রোপোলজি কেন ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে আমরা দেখেছি যে যে যুক্তরাষ্ট্রের উদাহরণ দিই, যে যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ডের নাম্বার 1 কান্ট্রি, বলে যে শক্তিধর কান্ট্রি শক্তির দিক থেকে, এবং পাবলিক হেলথে টপ 7টা ইউনিভার্সিটি তাদের এখানে আছে, বিশ্বের টপ 10 ইউনিভার্সিটি 7টা ইউনিভার্সিটি। কিন্তু সেই যুক্তরাষ্ট্র কেন করোনাতে এই যুদ্ধে মানে পরাজিত হলো এবং শোচনীয়ভাবে পরাজিত হয়েছে? কারণ যুক্তরাষ্ট্রে সেই নলেজটা তারা ট্রান্সলেট করতে পারেনি। এটা হেলথ পলিসির বিষয়। সো ডক্টর ফাউচির মতো ফিজিশিয়ান আছে, ফিজিশিয়ান এপিডেমিওলজিস্ট আছে যুক্তরাষ্ট্রে, কিন্তু সেটা তাদের পলিটিক্যাল কারণে, হেলথ পলিসির ব্যর্থতার কারণে তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেনি, এবং সেই নলেজটা তারা ট্রান্সলেট করতে পারেনি। এবং এটা দেখে দিচ্ছে যে আসলে কেন হেলথ পলিসির গুরুত্ব আছে। একই সাথে আমি বলবো যে এই জিনিসটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করার অনুরোধ করছি। তারপর এই প্যান্ডেমিকের কারণে দেখে দিয়েছে কেন আসলে ক্লিনিক্যাল রিসার্চের গুরুত্ব আছে, কেন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের গুরুত্ব আছে, এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স। একই সাথে হচ্ছে যে আমাদের কেন এই মাস্ক পরে না, মানুষজন জানে যে মাস্ক ভালো কিন্তু মাস্ক পরে না। এটা কিন্তু আমেরিকাতেও সত্য, যে এন্টি মাস্ক প্রোটেস্ট হচ্ছে এখানে। মাস্ক কেন পড়তে চায় না, কেন হাত ধুতে চায় না, কেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে না, সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্সের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে, মেডিকেল অ্যানথ্রোপোলজির গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। একই সাথে আমাদের সরকার কিভাবে মানে তার হেলথ সিস্টেমটাকে এখানে ডেভেলপ করবে, এবং মানে কিভাবে এই প্যান্ডেমিকটাকে প্রতিহত করার জন্য তার প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুটো সার্ভিসকেই তারা দেশব্যাপী রোল আউট করবে, এটা বোঝানোর জন্য আমাদের হেলথ সিস্টেমের দরকার আছে। সো পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ডে আসলে পাবলিক হেলথ অনস্বীকার্য, এবং পাবলিক হেলথ ছাড়া আসলে এই মানে প্যান্ডেমিকটা প্রতিহত করা সম্ভব না। অবশ্যই ক্লিনিশিয়ানদের ভূমিকা আছে, ক্লিনিক্যাল সায়েন্সের ভূমিকা আছে, বা কিউরেটিভ সায়েন্সের ভূমিকা আছে, বাট একই সাথে প্রিভেন্টিভ সায়েন্সের অবশ্যই ভূমিকা আছে, এবং স্টুডেন্টরা অবশ্যই এটা কনসিডার করতে পারেন। এবং বর্তমানে বাংলাদেশ সরকার কিন্তু তো তার যারা বিসিএস ডক্টর আছেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা করে দিচ্ছেন, এবং অনেকগুলো পোস্ট ক্রিয়েট করছেন। এবং যারা হচ্ছে যে আসলে ফিজিশিয়ান হিসেবেও কাজ করছেন বিভিন্ন কোভিড হসপিটালে, তাদের কিন্তু ম্যানেজমেন্টটাও শিখতে হচ্ছে, এবং এই ম্যানেজমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য কিন্তু আসলে পাবলিক হেলথে হসপিটাল ম্যানেজমেন্ট এই একটা আরেকটার সাথে গুরুত্ব মানে জড়িত। সো এই জিনিসটাও কিন্তু জানা দরকার, এবং এইসব প্রত্যেকটা বিষয়ে কিন্তু এমপিএইচ আমাদের দেশে আছে, এবং স্টুডেন্টরা চাইলে এখানে হচ্ছে যে হায়ার ট্রেনিংটা করতে পারে। থ্যাংক ইউ রজত। মানে একদম মোটামুটি ক্লিয়ার, কিন্তু আমরা বুঝতে পারছি যে কেন পোস্ট প্যান্ডেমিক টাইমটাতে আমাদের কত মানে পাবলিক হেলথের গুরুত্বটা কত বেশি। এবং একটা কনফিউশন আমি দূর করতে চাই, যারা ফ্রন্ট লাইনে আছেন তারা কিন্তু ফ্রন্টেই আছেন, তাদের সামনে থাকার যেই একটা আমাদের যে একটা সম্মানের জায়গাটা যদি আমি বলি, বা একটা আমরা যে কৃতজ্ঞতার জায়গাটা আমরা বলি, আমরা যারা পেছনে আছি তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, আমরা কিন্তু তাদের সেফটি এবং প্রোটেকশনটা নিশ্চিত করার জন্য কাজ করছি। সো পাবলিক হেলথের যে ভূমিকাটা আমি যদি এখন বলি, বাংলাদেশে এই মুহূর্তে যে রিসার্চ গুলো চলছে, আমরা নিজেরা যেগুলোর সাথে কানেক্টেড, সবগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফ্রন্টলাইনারদের সেফটি, ফ্রন্টলাইনারদের মেন্টাল হেলথ, ফ্রন্টলাইনারদের যে ইনসেন্টিভ, প্রত্যেকটা টপিক বারবার আসছে। তার কারণ হচ্ছে এটাই পাবলিক হেলথের ওয়ান অফ দ্য এজেন্ডা। ভ্যাকসিন তৈরিও পাবলিক হেলথ সায়েন্টিস্টরা যেমন করছেন ক্লিনিশিয়ানদেরকে নিয়ে, ঠিক একই রকম ভাবে যখন ভ্যাকসিনটা আসবে সেটাও একটা পাবলিক হেলথ ডিপ্লোমেসির মধ্যে দিয়েই কিন্তু আমাদের সামনে আসবে। সো প্রত্যেকটা জায়গায় পাবলিক হেলথ ফিজিশিয়ান, পাবলিক হেলথ রিসার্চার, পাবলিক হেলথ পলিসি মেকারদের একটা ভয়ঙ্কর গুরুত্ব আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নটার জন্য রজত। আমরা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন পেয়েছি, যেটার উত্তর আমি তোমার থেকে চাই। পাবলিক হেলথের জবে বেতন অনেক বেশি এবং চাকরিগুলা খুব ভালো, এটা সবাই বলে, এটা কি সত্যি? তারা জানতে চাচ্ছে যে আসলেই কি বেতন অনেক বেশি, চাকরির পরিবেশ অনেক ভালো? আচ্ছা, এটা আমি ওভারঅল একটা জেনেরিক আইডিয়া দিয়ে বলতে চাই। এটা বলে যে পাবলিক হেলথের বেতন অনেক বেশি। ধরেন পাবলিক হেলথে স্টার্টিং স্যালারি কত? স্টার্টিং স্যালারি বিভিন্ন জায়গায় 30 থেকে 50-এর মধ্যে। এখন আপনি দেখেন যে একজন বিসিএস যদি ক্যাডার হন, আপনার বেতন কিন্তু হচ্ছে 36,000,
এবং আপনি কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করে কিন্তু টাকা আয় করতে পারবেন। আপনি একটু দেখেন যে পাবলিক হেলথে আসলে স্টার্টিং এর বেতনটা কেমন। অবশ্যই আমি বলবো যে পাবলিক হেলথে আমি যে চাকরি করেছি যে অবশ্যই ক্লিনিকে কাজ করার থেকে, মানে বেসরকারি ক্লিনিকে কাজ করার থেকে অনেকখানি সম্মানের চাকরি। বাট পাবলিক হেলথের বেতনের সাথে আসলে ক্লিনিক্যালের বেতনের আসলে তুলনা করা উচিত না, কারণ ক্লিনিক্যাল সায়েন্সে আমার বন্ধুরা আমি দেখেছি যে প্র্যাকটিস করে তারা 1 লক্ষ টাকার উপরে আয় করেছে, এবং তারা সেটা দিয়ে তারা এমআরসিপি বা প্ল্যাব পরীক্ষা দিচ্ছে, সেই প্রস্তুতিটা নিয়েছে। আহ, একই সাথে চাকরির পরিবেশের কথা বলছি, যে চাকরির পরিবেশ আসলে 2 রকমই আছে। আমি লাকি, কারণ আমার সুপারভাইজার ছিলেন ডক্টর মালবিকা সরকার। আমি মানে বলবো যে দেবতা তুল্য একজন মানুষকে আমি আমার সুপারভাইজার হিসেবে পেয়েছি, এবং আহ, তিনি আমার প্রতিটা স্টেপে তিনি আমাকে হেল্প করেছেন। কিন্তু সবার তো আসলে সেই ইয়াটা হয় না। এবং আমি এমনও জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানে এই মানে এমনও আছে যে এখানে আসলে রাতের বেলা মেইলে রিপ্লাই দিতে হচ্ছে অনেকের, গভীর রাত পর্যন্ত কাজ করে তারপর বাসায় যেতে হচ্ছে। পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফ, যেটা হচ্ছে যে একটা মিথ আছে যে পাবলিক হেলথ মানে ফিজিশিয়ানদের পার্সোনাল এবং ফ্যামিলি লাইফ নাই, তারা হচ্ছে যে নাইট ডিউটি করে, তাদের হচ্ছে ফ্যামিলিকে টাইম দিতে পারে না। পাবলিক হেলথ এটা দিতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আহ, আপনাকে শুক্রবারেও হচ্ছে যে কাজ করতে হতে পারে, কারণ ফিল্ডের কাজ যখন রোল আউট হবে তখন আপনাকে কিন্তু কন্টিনিউয়াস ফিল্ডে থাকতে হতে পারে। আপনি ম্যানুস্ক্রিপ্ট লিখবেন, আপনি কি আপনার অফিসের টাইমে বসে বসে ম্যানুস্ক্রিপ্ট লিখবেন? সেটা তো পরে মানে অফিসের পরে টাইম বের করে করতে হয়। এবং এখন আমি কিন্তু তাই করি, এখন পর্যন্ত কিন্তু তাই করছি। ইভেন হচ্ছে যে এমন অনেক অফিস চিনি যেখানে আমি শুনেছি যে অভিজ্ঞতা থেকে যে অনেকের হচ্ছে রাতের বেলা মেইলে রিপ্লাই দিতে হচ্ছে, আহ, অনেক রাত পর্যন্ত অফিস করতে হচ্ছে। এই কারণে তারা সে চাকরিটা ছেড়ে দিয়ে আবার ক্লিনিক্যালে ব্যাক করেছেন বা অন্য চাকরি খুঁজেছেন। সো ওই যে গ্রাস ইজ গ্রিনার ইন আদার সাইড অফ দ্য ফেন্স, এটার মতো, যেখানে অবশ্যই মানে ক্লিনিক্যালের মতো আপস এন্ড ডাউন আছে, এর মধ্যেই আসলে মানিয়ে নিতে হয়। আহ, এটা হচ্ছে যে এই কারণে হচ্ছে যে সুপারভাইজার এবং সিলেক্ট করাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের ওয়ার্ক এনভায়রনমেন্ট একটা একটা বিষয়, এবং আরো অনেক কিছু ফ্যাক্টর আছে। বাট এটা মানে একটু খোঁজ খবর নিয়ে হচ্ছে যে কাজগুলো শুরু করা উচিত। আহ, এটাই মানে জেনেরিক ভাবে এটাই বলছি যে ওভারঅল যেটা হচ্ছে যে পাবলিক হেলথে বেতন অনেক হাই, কাজের পরিবেশ ভালো, এটা আসলে একটা মিথ। তাই তো রজত, একদম অ্যাবসলিউটলি কিন্তু আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়ে গেলাম। এবং আমি রজতের সাথে অ্যাড করতে চাই, আমার লাইফেও কিন্তু আমি অসাধারণ সুপারভাইজার কয়েকজনকে পেয়েছি। আমার আইসিডিডিআরবির এখন আমি যেই লিঙ্কটা মেনটেন করছি, বা আমার লাস্ট কয়েক বছর যিনি সুপারভাইজার মনিরুল আলম স্যার, আমার মনে হয় যে এরকম মানুষ আসলে আমি লাকি যে উনি আমাকে আমার নিজের ছেলের মতো কনসিডার করেন, সব সময় খোঁজ নিচ্ছেন বা কাজের সেই পরিবেশটা তৈরি করে দিচ্ছেন। রজত এরকমও হচ্ছে 7টার সময় আমি কাজ করছি, উনি বেরোনোর সময় বলছেন তাজি তুমি এখনো কেন অফিসে, তুমি চলো আমি এখন বেরোচ্ছি, আমি তোমাকে ড্রপ করবো। এরকম ইনসিডেন্টস আমার লাইফে হয়েছে, এটা কিন্তু সবাই পাবে না। আবার এটাও ট্রু, এই পাবলিক হেলথের আমার ক্যারিয়ারটা রজত থেকে একটু বড়, কারণ যেহেতু আমি ওর থেকে বয়সে বড়, বেশ লম্বা সময় আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি কোনো অর্গানাইজেশনের নাম ধরতে চাই না, রজত যেটা বললো রাত 11টায় অফিস মোছা হচ্ছে, ওরকম সময় আমি নেমে আসছি। আমার ডিরেক্ট দাম্পত্য সম্পর্কে একদম দেখা যাচ্ছে যে ওই সময় ইম্প্যাক্ট করেছে, যে কেন আমাকে প্রতিদিন রাত 12টা 1টা পর্যন্ত কাজ করতে হবে, কারণ আমার কোনো ফ্যামিলি লাইফ নেই এবং সেটার কোনো আলটিমেট আউটকামও নেই। এরকম সুপারভাইজার আছেন যে যারা আমাদেরকে ট্রিট করতেন যে একেবারেই আমরা হয়তো হিউম্যান বিইংই না, আমরা রোবটের মতো তাদের সাথে কন্টিনিউয়াস থেকে যাবো এবং হ্যাঁ হ্যাঁ জি জি। তার মানে পাবলিক হেলথেও কিন্তু ইন্টেলেকচুয়াল পলিটিক্স যদি আমি বলি, বা একদম ডমিনেটিং বস, টক্সিক এনভায়রনমেন্ট, এটা সম্ভব। এটা চিন্তা করার কোনো কারণ নেই, একদম লাইফ তছনছ করে দিতে পারে এরকম মানুষ আসলে সব জায়গাতেই আছে, এবং সেটা মেল ফিমেল সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি একদম জানি রজত চিন্তা করতে পারছে, আমি মেল ফিমেল সব নাম আমার মাথায় এখন পরপর চলে আসছে, কিন্তু আমি নামগুলো বলতে পারছি না। সো এরকমও হয়েছে যে বিকাল 5টার সময় হয়তো আমি প্রথম রজত আমার মনে আছে যে আমি আচ্ছা এখন তো অফিস শেষ, তখন বলেছে ও 5টার সময়, 5টার পরেই আমাদের কাজ শুরু হয়, 5টার, তাহলে 5টার আগ পর্যন্ত কি হয়? সো জিনিসটা হচ্ছে আমার কিন্তু রেগুলারই কনফ্লিক্ট হতো, তার কারণ হচ্ছে যে আমি একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড, আমি কথা বলতাম চ্যাটাং, সেই জন্য আমি নিজেও কথা শুনতাম, কিন্তু আমি শোনাতাম। ইস্যুটা হচ্ছে যে 5টার পরে কাজ, তার মানে কিন্তু এই যে ইউ আর নট কম্পিটেন্ট এনাফ 5টার মধ্যে কাজ শেষ করার জন্য, তুমি আসলে পারছো না। সো
কিছু জায়গায় থাকে এই ট্রেন্ড গুলো এবং তারা সেটাকেই জাস্টিফাই করে নেন। এর মধ্যে থেকেও কিন্তু অনেকে, মোহিত ভাইয়ের মতো কিছু মানুষকে আমি বলবো যে যারা বিভিন্ন ফিল্ডে তারা প্রমাণ করেছেন, আমি স্পেসিফিকলি বলবো না যে উনি কোথায় ছিলেন বা কি ছিলেন, তো আমি স্পেসিফিকলি এটা বলতে চাই যে কিছু এরকম মানুষ আছেন যারা কিন্তু এর মধ্যে থেকে ফ্যামিলি ব্যালেন্স করে একদম অ্যাবসলিউটলি নিজের ক্যারিয়ারে সেই জায়গাটায় পৌঁছেছেন যেটা তারা ডিজার্ভ করেন। সো আমি থ্যাংক ইউ রজত, খুব সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। একটা ফলো আপ কোশ্চেন চলে এসেছে আমাদের একজন লিসনারের কাছ থেকে, কন্ট্রাকচুয়াল জবগুলোতে কিছুদিন পর পর চাকরি কি থাকে না, এতে কেউ ক্যারিয়ার করতে চাইলে আসলে কিভাবে করবে? তো আমার মনে হয় যে রজত এখানে যদি একটু তোমার ইনসাইটটা দিতা। আহ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং কন্ট্রাকচুয়ালে এখন দুটা জিনিস আছে। যে একটা হচ্ছে যে আহ, যদি আপনি ডাটা কালেক্টর হিসেবে কাজ করেন, বা আহ, অনেক জায়গায় আছে সে প্রজেক্টটাকে বলা হচ্ছে রিসার্চ ফিজিশিয়ান বা স্টাডি ফিজিশিয়ান পদে, বা কিছু কিছু পদ আছে যেখানে আপনি যদি কাজ করেন, ওভারঅল না কিন্তু, কারণ পিআরপি থেকে হচ্ছে যে সায়েন্টিস্ট হয়েছে এরকম বহু উদাহরণ আছে। মোদ্দা কথা হচ্ছে আপনি যদি ডাটা কালেক্টর হিসেবে কাজ করেন, এই কাজটা আসলে একটু রিস্কি হয়ে যায়। কারণ আহ, যখন প্রজেক্টের ডাটা কালেকশন হবে তখন হচ্ছে শুধু আপনার চাকরি আছে, বাকি সময়টা চাকরি নেই। এবং ডাটা কালেকশন তো প্রজেক্টের একটা ছোট পার্ট, আমরা মনে করি যে অনেক বড়, বা প্রপোজাল লেখা থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত প্রজেক্টের এটা একটা ছোট পার্ট। তো ডাটা কালেকশনের সময় মানে এই পজিশন গুলো আপনি যদি দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে প্রথম দিকে একটু কষ্ট হতে পারে। বাট তারপরে কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আমি 6 মাস এই পজিশনে কাজ করেছি স্টাডি ফিজিশিয়ান, আমি কেন রিসার্চ ফেলো পদে চাকরি করব না। এবং যেমন রিসার্চ ফেলো পজিশনে যখন কেউ ঢুকে আইসিডিডিআরবি তে, যেটা যে রিসার্চ ফেলো পজিশনে, এবং রিসার্চ ফেলো থেকে কিন্তু আমাদের যারা ভাই ব্রাদার আছেন তারা অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট পর্যন্ত হয়েছেন। যে চয়ন দা আইসিডিডিআরবি তে তামিজ স্যারের সাথে রিসার্চ ফেলো হিসেবে ঢুকেছেন, এবং তিনি এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, এবং বলা যায় যে স্যারের বড় বড় প্রজেক্ট গুলো তিনি দেখেন। জেপিজিতে যেটা হয় যে রিসার্চ অ্যাসোসিয়েট পজিশনে এন্ট্রি করে এমপিএইচ এর পরে, এবং সেখান থেকে কিন্তু আপনি যদি পিএইচডি না করেন তাহলে আপনাকে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবেন না, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হলে পিএইচডি লাগবে। বাট আপনি অ্যাটলিস্ট হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে যেতে পারেন। জেপিজির সিনিয়র রিসার্চ ফেলো কিন্তু আইসিডিডিআরবির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ওই সমতুল্য। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আসলে একটা এমপিএস যদি থাকে, এক্ষেত্রে আসলে রিসার্চ জব গুলোতে চাকরি করাটা সুবিধা হয়ে যায়। এবং আমি আরেকটা বলবো যে আসলে এটা বলে যে কন্ট্রাকচুয়াল, বাট আপনার মনে রাখতে হবে যে সুপারভাইজার আপনাকে নিচ্ছে, সে সুপারভাইজার কিন্তু আপনার পিছনে হচ্ছে যে অনেক ইনভেস্ট করেছে, অর্থ এবং সময়। তিনি চাবেন না যে আপনি হচ্ছে যে কোনো পজিশনে আপনি একদম চাকরি শূন্য হয়ে যান এবং তারপরে আপনি চাকরি থেকে আপনি জবলেস হয়ে যান, এতে কিন্তু তারও ক্ষতি। সো তিনি চাবেন যে কোনোভাবে যদি আপনার পারফরমেন্স ভালো হয়, অন্য পজিশন মানে অন্য প্রজেক্টে আপনাকে অ্যাকোমোডেট করতে। এবং আমি বলবো যে এই জিনিসটা জন্য আপনাকে কন্টিনিউয়াসলি স্কিল ডেভেলপ করতে হবে। কন্ট্রাকচুয়াল চাকরিতে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে আপনাকে হচ্ছে যে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আপনার যদি স্কিল থাকে, আপনার যদি সেই ক্যাপাসিটিটা ডেভেলপ হয়, এবং আপনার সমতুল্য কাউকে যদি না পাওয়া যায়, আপনাকে অবশ্যই প্রতিষ্ঠান রেখে দেবে এবং তার অন্য পারপাসে ব্যবহার করবে। কারণ একজন কর্মচারী বা একজন স্টাফ চলে যাওয়া কিন্তু সেই প্রতিষ্ঠানেরও লস। তো আমি বলবো যে পাবলিক হেলথে ক্যারিয়ার করলে আসলে এই জিনিসগুলো মাথায় রেখে করা উচিত। এবং আপস এন্ড ডাউন আসলে তো প্রত্যেকটা ফিল্ডেই আছে, বাট এই জিনিসগুলো, এই গ্রামার গুলো মেনটেন করে চললে আসলে সমস্যা হওয়ার কথা না। থ্যাংক ইউ রজত, আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, আমি সেই প্রশ্নগুলোর দিকেই যাব। তার আগে এটা বলতে চাই যে কেউ যদি স্কিলফুল হয়, কেউ যদি তার কম্পিটেন্সটা শো করতে পারে, তাহলে কন্ট্রাকচুয়াল হোক বা ফিক্সড টার্ম জব হোক, কোনো জায়গাতেই তার কোনো আসলে কাজের অভাব হবে না, এটা ট্রু। এবং এর পাশাপাশি এটাও সত্যি যে পাবলিক হেলথের এই চ্যালেঞ্জটা জেনেই আসতে হবে যে প্রজেক্ট বেস, তার মানে কি আমাকে প্রজেক্ট আনতে হবে, গ্র্যান্টের পিছনে ছুটতে হবে। কিভাবে একটা গ্র্যান্ট নিয়ে এসে, সেটা কিন্তু শুরুতেই না, যারা স্টুডেন্ট তারা যদি আশা করে আমি যাবো গ্র্যান্ট পেয়ে যাবো, গ্র্যান্টটা তো ইজু না, একটা ট্র্যাক রেকর্ডও তৈরি করতে হবে পাবলিকেশন করে করে বা প্রজেক্টে ইনভলভ থেকে থেকে, তারপরেই সম্ভব। সো ওই জায়গাটাও মাথায় রাখতে হবে যে কিভাবে আমি নিজের জায়গাটাকে এত স্ট্রং করে ফেলবো, এবং সময়ও দিতে হবে। আমরা অনেক অস্থির, আমি আমাদের রিসেন্ট জেনারেশনকে দেখতে পাই যেটা যে সুইচ করার একটা টেন্ডেন্সি আছে, বা দেখা যাচ্ছে যে আচ্ছা আমি একটা কিছুতে হয়তো আমি স্যাটিসফাইড হলাম না। রজত কিন্তু আজকে শুরুতে জব স্যাটিসফাইড
কথা বলেছে, টুস করে আমি সেটা ছেড়ে দিচ্ছি, সেখানে কিন্তু একটা ভুল হয়ে যায়। এই ডিসিশন মেকিংটাও মাথায় রাখতে হবে যে আমি কি চাই, তার সাথে সবসময় হয়তো আমার সুপারভাইজারের ওই মুহূর্তের চাওয়া মিলবে না। তো আমার চাওয়াটা যদি আমার লং টার্ম ভিশনের সাথে মিলে যায় এবং সেখানে যদি আমি মনে করি যে না আমি এখানে কন্টিনিউ করলে আমার লং টার্ম ভিশনটা আমি অ্যাচিভ করতে পারবো, দেন ডেফিনেটলি ইউ নিড টু স্টে ফর কাপল অফ ইয়ার্স মোর, যাতে তুমি ওই জায়গাটাতে আস্তে আস্তে তুমি পৌঁছানোর জন্য নিজেকে তৈরি করতে পারো। সেটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারাটা, যে আমি কখন মুভ করব, কখন আমি মুভ করবো না। রজত, আমাদের নেক্সট যে প্রশ্নটা এসেছে সেটা খুব রিলেভেন্ট টু ইউ। সেটা হচ্ছে যে যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে জেপিজিতে বা হয়তো এটা আমি ওভারঅল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা বলতে পারি, যে ফিটা একটু বেশি। তো এখানে স্টুডেন্টদের পড়ার জন্য আসলে কোনো স্কলারশিপ আছে কিনা এবং সেই স্কলারশিপের জন্য তারা কিভাবে প্রিপেয়ার হতে পারে। আমি শুরুতেই বলেছি রজত কিন্তু ডব্লিউএইচও টিডিআর স্কলারশিপে পড়েছে ব্র্যাক জেপিজিতে, এবং রজত প্রিপেয়ারও করেছে অনেকের পরবর্তীতে যারা টিডিআর পেয়েছে। সো আমি রজতের থেকে এই ব্যাপারে একটু টিপস যদি শেয়ার করে সবার সাথে, স্পেসিফিকলি জেপিজিতে কি কি স্কলারশিপ আছে, আর বাংলাদেশে যে ওভারঅল পাবলিক হেলথের যে কালচারটা, পাবলিক হেলথ একাডেমিয়ার যে কালচারটা অন্য যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কিন্তু ফার্স্টে জেপিজি এবং জেপিজির স্কলারশিপ প্রসিডিউর। রজত। আচ্ছা, না, জেপিজিতে আসলে স্কলারশিপ আছে, বেশ কয়েকটা স্কলারশিপ আছে। প্রথমটা হচ্ছে যে একটা স্কলারশিপ আছে ব্র্যাক ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা ব্র্যাক ইউনিভার্সিটি সেন্ট্রাল থেকে জেপিজি কে দেয়। একটা আছে হচ্ছে ফিমেল মানে জন্য একটা, যে ফিমেল পাবলিক হেলথ প্রফেশনালদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা স্কলারশিপ আছে। সম্ভবত এটা মোস্তাক রাজা চৌধুরী স্যার এই স্কলারশিপটা তার মা এবং তার মানে শাশুড়ির নামে দিয়েছিলেন যে স্কলারশিপটা। একটা আছে এখন পর্যন্ত আছে ডাব্লিউএইচও টিডিআর স্কলারশিপ। এটা কিন্তু ডাব্লিউএইচও টিডিআরও কিন্তু প্রজেক্ট বেস, তো আপনাকে 4 বছর পর পর এটা রোল আউট করে। তো ডাব্লিউএইচও টিডিআর স্কলারশিপ। এছাড়াও আরো কিছু স্কলারশিপ আছে মেরিট এবং নিড বেস। যেটা প্রথম কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষা জেপিজির, প্রথম কথা বলে ফেলি যে জেপিজিতে আসলে ভর্তি পরীক্ষার প্রসেসটা, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। জেপিজিতে 3 স্টেপে ভর্তি পরীক্ষা হয়। প্রথমে রিটেন পরীক্ষা হয়, তারপর একটা গ্রুপ ইন্টারভিউ হয়, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ হয়। রিটেন পরীক্ষাটার জন্য যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হয় সেটা আসলে আমরা যেটা করি যে বলি যে সাধারণত জিআরইর ম্যাথ বই এবং আইবিএ তে যে এমবিএ গাইডটা আছে সেটা সলভ করলে মোটামুটি প্রশ্নগুলো পারা সম্ভব। এবং প্রশ্নগুলো কিন্তু এইটার থেকে কিন্তু বিসিএস পরীক্ষাতে কঠিন ম্যাথ আসে কিন্তু। অতএব আমাদের যেটা সমস্যা হয় যে জেপিজির পরীক্ষাটা হয় ইংলিশে, সো আমাদের ইংলিশ ক্যাপাসিটিটা ডেভেলপ করা এটা। এবং একই সাথে একটা লিখতে দেয় যে পাবলিক টপিকের উপর, যেমন আমাদের সময় ছিল যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বাংলাদেশে বেশি, হাউ ইউ উইল এনরোল এ রিসার্চ, এবং তুমি এটা কিভাবে করবা। সো এই বিষয়গুলো করতে হলে কিন্তু আপনার ইংরেজির স্কিলটা বাড়াতে হবে। তারা কিন্তু দেখবে যে মানে দেখবে আপনার একই সাথে আপনার ইংলিশের স্কিল কেমন এবং আপনার সাবজেক্টের কন্টেন্ট নলেজটা কেমন। সো যাওয়ার আগে আসলে বিভিন্ন সমসাময়িক পাবলিক হেলথের বিষয়, যেমন এখন যদি হয় আমি বলবো সার্চ, কোপ টু বা জেন্ডার বেসড ভায়োলেন্স, এই জিনিসগুলো যে এগুলির উপর লিখতে দেবে। তারপরে হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ ইন্টারভিউ হয়, সেখানে একটা গ্রুপের মধ্যে ডিসকাস করতে দেয় এবং সেই গ্রুপের মধ্যে আপনার ফ্লুয়েন্সি, আপনার হচ্ছে যে অন্যের প্রতি রেসপেক্ট, যে অন্যরা আপনাকে যে কাজ এবং মতামত দিচ্ছে সেটার প্রতি আপনি রেসপেক্টফুলি তার সাথে ডিল করছেন কিনা। কারণ পাবলিক হেলথে কিন্তু টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি যদি রেসপেক্টফুল এবং হাম্বল না হন পাবলিক হেলথে টিকা থাকা কিন্তু খুব কষ্ট। এবং দীপ ভাই বলছিলেন যে কিছু কিছু ক্যারেক্টার আছে পাবলিক হেলথে যাদের সাথে কেউ কাজ করতে চায় না এইসব ইয়ের কারণে। আবার তৌফিক ভাই, মালবিকাদি, শামসা, তামিজ স্যার, ওনাদের সাথে কেন মানুষ কাজ করতে চায়, দে আর হাম্বল এবং তারা সবাইকে অ্যাকোমোডেট করে অ্যাজ এ টিমে কাজ করতে চায়। সো এই জিনিসটা যে দেখে যে প্লাস হচ্ছে আপনার কন্টেন্টের ডেপথ, যে আপনি কতটুকু জানেন। কারণ তাহলে আপনাকে জেপিজি যদি কোনো জিনিস করতে দেয় আপনি সেই জিনিসটা ভালোভাবে পড়ে শেষ করতে পারবেন। কারণ জেপিজিতেও কিন্তু ড্রপ আউট হয়, কারণ এমপিএইচ এর যে ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটির ফলে অনেকেই মনে করেন যে পাবলিক হেলথ খুবই ইজি, কিন্তু তারপরে কন্টিনিউ করতে পারেন না। আর তারপরেও একটা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, এবং ইন্ডিভিজুয়াল ইন্টারভিউতে আপনার ক্যারিয়ারের পাথ এবং এই পাবলিক হেলথের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করে। এটা কিন্তু ওভারঅল এখন আমার সময় করেছিল, বর্তমানে কি হচ্ছে সেটা কিন্তু আমি ঠিক জানি না। সো আমার এই জিনিসটাকে আসলে বেদবাক্য হিসেবে নিলে হবে না, বাট ওভারঅল এই জিনিসগুলো হয় জেনারেলি। সো এটার উপর ভিত্তি করে একটা মার্ক হয়। সো ভর্তি পরীক্ষা যদি আপনি খুবই ভালো করেন আপনি ডাব্লিউএইচও টিডিআই স্কলারশিপ অবশ্যই পাবেন। সাথে সাথে ফিমেল যারা আছেন তাদের জন্য তারা যদি ভালো করেন তাদের আপনারা ওই যে ফিমেল লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য যে স্কলারশিপ সেটা আছে।
তারপরে কিছু আছে যে নিড বেদ, যে ফ্যামিলি ইনকাম, কোন ফ্যামিলির সামর্থ্য আসলে এই ইয়াটা মানে এমপিএস টা অ্যাফোর্ড করার মতো, কিন্তু ছেলেটা ব্রিলিয়ান্ট বা মেয়েটা ব্রিলিয়ান্ট, তাকে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি সেই মেরিট এবং নিড বেসড স্কলারশিপটা দিয়ে থাকে। সো আপনাকে জেপিজিতে আসলে স্কলারশিপ পেতে হলে অবশ্যই আপনাকে জেপিজির মানে ভর্তি পরীক্ষাটাতে ভালো করতে হবে এবং আপনার স্কিলটা শো করতে হবে, তাহলে আপনাকে জেপিজি অবশ্যই নেবে, যে এই স্টুডেন্টটাকে আমি যদি নেই, সেই স্টুডেন্টটা এমপিএসটা শেষ করে আমার প্রতিষ্ঠানে একটা ব্র্যান্ডিং করতে পারে। ওভারঅল জেপিজির বিষয় হচ্ছে এটা। থ্যাংক ইউ রজত। তার মানে একদম স্পষ্টতই কিন্তু যে এটা কোনো এমন কোনো স্বপ্ন না যে যেটা ছোঁয়া যাবে না। একটা মধ্যবিত্ত ঘরের সন্তান বা একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তার পক্ষেও কিন্তু সম্ভব যদি সে কন্টেম্পোরারি যেই টপিকগুলোর কথা রজত বলে দিচ্ছে, যে তাকে কিন্তু একটা ওভারঅল নলেজ রাখতে হবে, এবং সেই নলেজটা কিভাবে আসবে সেই প্রশ্নটা যদি আমি করি, সেটার উত্তরও খুব সহজ। পড়তে হবে, একদম আপ টু ডেট থাকতে হবে। রিসার্চ পেপার পড়ার যে স্কিলটা, সেটারও কিন্তু অনেক সেশন হচ্ছে, যে ছোট ছোট কাজ যেগুলো এখন হচ্ছে, একটু একবার আমরা শুধু কংগ্রাচুলেট করি যদি পেপার পাবলিশ হয়। আমি রজত আমরা দুজনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি যখন কোনো একটা নতুন পেপার আমাদের পাবলিশ হয়, মানুষ এসে কংগ্রাচুলেশন, আমি বলি প্লিজ কংগ্রাচুলেশন জানাও না, পড়ো, রিড ইট। তুমি যদি পড়ো, আমাকে কিচ্ছু লিখতে হবে না, আমি তোমার কংগ্রাচুলেশনের লাইকের জন্য পোস্ট করছি না, আমি পোস্ট করছি যাতে মানুষ জানে যে এরকম একটা টপিকে কাজ হয়েছে, এবং তার যদি সেই জিনিসটা কোনো কাজে লাগে সে সেটা ইউজ করলো বা রেফারেন্স হিসেবে ব্যবহার করলো। কারণ অনেক সময় তো মিস হয়ে যায়, কিন্তু মানুষ লিখে যায় কিন্তু আলটিমেটলি পড়ে না। রজত, খুব মজার একটা প্রশ্ন এসেছে যেটা আমিও জানতে চাই তোমার কাছ থেকে। তার আগে আমি অ্যাড করি, রজত তো জেপিজি নিয়ে বললো, এর পাশাপাশি হচ্ছে যদি বাংলাদেশে অন্য যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে পিএইচ পড়ানো হচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি, বা এখন কিন্তু জাহাঙ্গীরনগরও মাস্টার্স আছে পাবলিক হেলথে। সো মেডিকেলের গ্রাজুয়েটরা যারা বেসিক্যালি, তারা কিন্তু এই কয়েকটা প্রাইভেট থেকেই চুজ করছে। আমি জানি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে আছে, তারপরে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছে, আসানুল্লাহতে আছে, এবং স্টেট ইউনিভার্সিটি আছে। আমি মোটামুটি সবগুলো নাম বলে দিলাম, আশা ইউনিভার্সিটি একটা বাদ দিয়েছিলাম। সো এখানে আমি নিজে করেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এআইইউবি থেকে। সো সব জায়গাতে কিন্তু আলাদা আলাদা অ্যাডমিশন প্রসিডিউর, কোনটাতে যেমন নর্থ সাউথে রিটেন দিতে হয়, এআইবিতে দিতে হয়, সব জায়গাতে কিন্তু একই জিনিস, কন্টেম্পোরারি স্কিল, যেটা টপিক সম্পর্কে ধারণাটা জিজ্ঞেস করে, রিসার্চ সম্পর্কে যখন লিখতে হতেন তখনও কিন্তু ইংলিশ স্কিলটা দেখেই নাই তারা। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এখানেও প্রচুর ড্রপ আউট। অনেকেই মনে করেন যে আচ্ছা এমপিএইচটা করে ফেললেই মনে হয় দুনিয়া খুলে যাচ্ছে, ব্যাপারটা মোটেই সেরকম না। অনেক স্টুডেন্ট আছে যারা জেপিজি থেকে এমপিএইচ কমপ্লিট করার পর পাবলিক হেলথ ছেড়ে দিয়েছে, যারা অ্যাবসলিউটলি ক্লিনিক্যালে ব্যাক করেছে, কারণ তারা পরবর্তী চ্যালেঞ্জগুলোর সাথে কোপ আপ করতে পারেনি। অনেকেই আছে এআইবি থেকে এমপিএইচ করে বা নর্থ সাউথ থেকে এমপিএইচ করে এখন অসাধারণ সব রিসার্চ করছে, বা একের পর এক স্টেপ তারা পার করে গ্র্যান্ট পাচ্ছে, তারা সাকসেস বয়ে আনছে, তারা হয়তো ইন্টারন্যাশনাল স্কলারশিপে বা ইন্টারন্যাশনাল ডিগ্রি দিকে যায়ওনি। সো ইস্যুটা হচ্ছে বুঝতে হবে যে পাবলিক হেলথের কিন্তু দুইটা বেসিক ধারা, রিসার্চ এবং প্রোগ্রাম। আমরা আরো অনেকগুলো আছে, একাডেমিয়া তো আছেই। তো যদি কেউ প্রোগ্রামে যায় তার জন্য কিন্তু ডেফিনেটলি পিএইচডি ম্যান্ডেটরি না। পিএইচডি কাদের জন্য দরকার? যারা একাডেমিয়াতে কন্ট্রিবিউট করতে চাচ্ছে। সো এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে হবে যে কোনটা আসলে লাগবে। আমি গড়পড়তা সবাই এমপিএইচ করছে বলে আমি করা শুরু করে দিলাম, কোনো ভ্যালু নাই। এমপিএইচ ছাড়াও এমএসসি ইন পাবলিক হেলথ আছে, অনেকে মাস্টার্স ইন হেলথ ইকোনমিক্স দিয়েই পাবলিক হেলথের অসাধারণ সুন্দর জায়গায় কন্ট্রিবিউট করতে পারবে। এবং তোমাকে রেসপেক্ট করতে পারতে হবে। তোমরা খোঁচাখুচি যেটা করো, এখান থেকে পড়লো কেন, এখান থেকে পড়লো না কারো, আমি তো খুব র্যাঙ্কিং 1 নম্বরে পড়লাম, এই খোঁচাখুচি গুলো করে কিন্তু কোনো লাভ নেই। মানে তোমাকে দেখতে হবে কন্ট্রিবিউশনটা কার কোথায়, যেই ফিল্ডে কন্ট্রিবিউট করতে চাচ্ছে সে স্পেসিফিক ফিল্ডে কন্ট্রিবিউট করছে কিনা। আমি সেই পয়েন্টে আসছি রজতের কাছে, কারণ খুব সুন্দর একটা প্রশ্ন এসেছে যে কেন রজত ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা চুজ করেছে হায়ার স্টাডির জন্য, স্পেসিফিক কোনো রিজন এটার পিছনে আছে কিনা। তো রজত, এটার উত্তরটা দিতে হবে। এর সাথে তোমার পিএইচডি টপিকটা যদি তুমি সবাইকে একটু বলতা, তাহলে সবার একটু বুঝতে সুবিধা হতো যে তুমি স্পেসিফিকলি কোন টপিকে এখন কাজ করছো। প্রথমে বলতে চাচ্ছি যে একদম মানে ফ্র্যাঙ্ক অ্যান্সার, যে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা কেন চুজ করেছি, কারণ আমি পাবলিক হেলথ অ্যাপ্লিকেশনের সময়, মানে পিএইচডি অ্যাপ্লিকেশনের সময় আমি ইউএসএ এবং কানাডার কিছু ইউনিভার্সিটি চুজ করেছিলাম, এবং মানে টপ র্যাঙ্ক, আপার টপ র্যাঙ্ক এবং মিডল র্যাঙ্ক। সো ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনার যে আর্নল্ড স্কুল অফ পাবলিক হেলথ, এটা পাবলিক হেলথের টপ র্যাঙ্ক না, এটা হচ্ছে যে যেটা আপার টপ র্যাঙ্ক, যেটা বলে যে প্রথম 10টার পরে তারপরেরটা। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমি কেন এখানে এসেছি, কারণ দে অফার্ড মি ফুল ফান্ডিং। কারণ ফুল ফান্ডিং ছাড়া, যেমন আমার ইউনিভার্সিটি অফ টরন্টোতে হয়েছিল ওয়েটিং লিস্টে, এন্ড দে কুড নট অফার মি ফান্ডিং, এন্ড দেন দে ডিক্লাইন। তো এই যখন হচ্ছে যে কেউ আমাকে ফান্ডিং দেবে না, তখন সেখানে তো নিজের পকেটের পয়সা দিয়ে পড়াটা আসলে সম্ভব না, এবং আমার পক্ষে সেটা বিয়ার করা সম্ভব না। তো ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা আমাকে
পুরো আমার যে টিউশন সেটা ওয়েব করেছে, আমার হেলথ ইন্স্যুরেন্স যেটা সেটা হচ্ছে যে একটা ফেলোশিপ এবং আরো কিছু দিয়ে কভার করেছে, প্লাস হচ্ছে আমার যে লিভিং এক্সপেন্স সেটাও কভার করেছে। সো সো আমার যেটা যে আমার 100% এখানে কাভারেজ আছে, সো আমি এখানে চুজ করেছি যে ক্লিয়ার অ্যান্সার। এন্ড তারপরে আমি যেটাতে কাজ করি, আমি পড়াশোনা করছি এপিডেমিওলজি সাবজেক্টে। আমার ডিপার্টমেন্টটা হচ্ছে এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। তো দুইটা ডিভিশন, এপিডেমিওলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স। তো এখন আমেরিকার যে পিএইচডির যে প্রসেস সেটা হচ্ছে যে প্রথম 2 বছর আপনাকে মানে একটা রিকোয়ার্ড কোর্স নিতে হয়, 36 ক্রেডিটের কোর্স, যেটা ক্রেডিট আওয়ারের কোর্স, এবং সেই 36 ক্রেডিটের কোর্স শেষ করার পরে এবং কিছু প্র্যাকটিক্যাল আছে, তারপর থিসিস শুরু করা যায়। তো আমি যার সাথে কাজ করি সেই সুপারভাইজার যে ডক্টর অ্যান্টনি জন অলবার্গ, তিনি কাজ করেন মেনলি ক্যান্সার এপিডেমিওলজি, টোবাকো, স্মোকিং এবং হচ্ছে রেসপিরেটরি হেলথ। সো মেনলি মানে নন কমিউনিকেবল ডিজিজ, যেহেতু আমার আমার কাজের ফিল্ডটা বাংলাদেশে ছিল মেনলি নন কমিউনিকেবল ডিজিজ। আমি কিন্তু ম্যাটারনাল চাইল্ড হেলথ নিয়েও কাজ করেছি, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়েও কাজ করেছি, কারণ বাংলাদেশে থাকলে সব বিষয় নিয়ে আসলে কাজ করা উচিত, কারণ মানে ক্যারিয়ারের শুরুর দিকে আসলে সাবজেক্ট চুজ করা আসলে মানে কোনো বিশেষ ফিল্ডের দিকে আসলে ধাবিত হওয়ার সেই অপরচুনিটিটা আমার ছিল না, বাট আমার মেইন ফোকাসটা ছিল নন কমিউনিকেবল ডিজিজ এপিডেমিওলজি। সো আমি আমার সুপারভাইজারকে চুজ করেছিলাম এভাবে, এবং সো এখনো আমার পিএইচডি টপিকটা চুজ হয়নি। সো probably it will be based on cancer epidemiology, but which cancer is still I don't know, so we have to explore the data sets and what available things are there, এবং কি কি রিসার্চেস আছে, এবং কি কি প্রজেক্ট আছে, এবং সেই প্রজেক্টের উপর ভিত্তি করে কি রিসার্চ কোশ্চেন ডেভেলপ করা যায়, যেটা আমার রিসার্চ মানে প্রথমটা হচ্ছে যে আমার পিএইচডি যেহেতু এপিডেমিওলজিতে, সো কি কি এপিডেমিওলজিক্যাল মেথড ইউজ করা যেতে পারে সেই ডাটা সেটে, বা সেটা একটা জিনিস, সাথে সাথে আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করা সেটা। তো এখন পর্যন্ত আমার টপিকটা ওইভাবে সিলেক্ট হয়নি, হয়তো নেক্সট সেমিস্টারে আমি সুপারভাইজারের সাথে বসে সেটা সিলেক্ট করব। অ্যামেজিং, অসাধারণ। তার মানে পাবলিক হেলথের কতগুলো স্পেক্ট কিন্তু আমরা জেনে যাচ্ছি, যে নট নেসেসারিলি যে আমাদেরকে একদম প্রথম দিন থেকেই একটা টপিক প্ল্যান করে সেখানে আগাতে হবে, আবার এটাও সম্ভব যে বিভিন্ন দিকে আগাতে আগাতে রোম অ্যারাউন্ড করতে করতে আমি একটা জায়গায় যে পৌঁছাবো যেটা হয়তো আমার পছন্দের জায়গা হয়ে যাবে। আবার আমার ক্ষেত্রে যদি আমি বলি রজত, আমার ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু উল্টা, কারণ মেন্টাল হেলথে যে আমি ক্যারিয়ার করতে যাচ্ছি বা আমার ফোকাস, এটা শুরু থেকেই মোটামুটি সবাই জানে, কারণ আমার মাস্টার্স এমপিএইচ এর প্রথম টপিকই ছিল মেন্টাল হেলথ, এবং তখন থেকে আমি সুযোগ খুঁজছিলাম, যেটা আমি আলটিমেটলি পাইনি। আইসিডিডিআরবিতে আমি কাজ করেছি, কারণ ওখানে এখন মেন্টাল হেলথের আলাদা কোনো রিসার্চ গ্রুপ নাই। কয়েকজন রিসার্চার কাজ করছেন, আমাদের কলি আপু আছেন যিনি অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট আছেন, কিন্তু উনিও ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, আলাদা করে মেন্টাল হেলথের কোনো সেন্টার বা এরকম কোনো কিছু হয়নি। যারা সিনিয়র কাজ করছেন তারা মেন্টাল হেলথের ওই এক্সপার্টিসটা, আমি একদম ডিরেক্টলি বলবো যে মেন্টাল হেলথে পিএইচডি করে এসে বা মেন্টাল হেলথের একাডেমিক ফিল্ডটা দিয়ে তারা কাজ করছে না। সো আমিও সেই ইন্টারেস্টটা পাইনি কাজটা করার। সো মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু একটা টাইমে সার্টেন টাইম পজই দিয়েছি, আমি বলবো যে আমি আমার নিজের জায়গাটাকে স্ট্রং করে আইসিডিডিআরবিতে গ্র্যান্টের দিকে ফোকাস করে, এবং যে ফিল্ডে আমি কাজ করেছি এম হেলথ মানে যেটা মোবাইল টেকনোলজি, সেইটার উপরে আমি প্রপোজাল ডেভেলপ করে ওয়েট করেছি যে কখন আমি একটা পিএইচডি পাবো। মাঝখানে একটা ইন্টারন্যাশনাল মাস্টার্স করে ফেলেছি, যেটা আমার স্পেসিফিক টপিকটাতে আমার যে ইন্টারেস্টের জায়গা, মানে যেই 4-5টা বছর আমি আইসিডিডিআরবিতে দিলাম মোবাইল টেকনোলজি ডেভেলপমেন্ট এবং সেটা কলেরার জন্য, সেটাকে আমি ফোকাস করে নিয়ে এসেছি মেন্টাল হেলথে, কারণ মাঝখানে আমি মেন্টাল হেলথের একটা ডিগ্রি করে ফেলেছি। সেই দুইটা মিলে যে একটা প্রপোজাল দাঁড়ালো, যেটা আমি করতে চাই বাংলাদেশে, এমন একজন সুপারভাইজারকে আমি পেয়েছি যে অ্যাবসলিউটলি আমার পিছনে ইনভেস্ট করেছেন। এবং রজতের মতোই আমি অ্যাবসলিউটলি চিন্তা করেছি যে আমার ফুল ফান্ডিং, আমার ইন্স্যুরেন্স, আমার লিভিং কস্ট কে প্রোভাইড করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। যে যেহেতু আমার পক্ষে এই টাকাটা আমি দিতে পারবো না, আমি বিয়ার করে অনেকগুলো কোটি টাকার ব্যাপার, এটা 1 লাখ 2 লাখ টাকারও ব্যাপার না। তো ওইটাই চিন্তা করে আসলে কিন্তু যে একটা সেটেল ডাউন করা যাবে, ডান, আমি পিএইচডি এখানে করছি। তো এই জিনিসগুলো কিন্তু এক একজনের এক এক রকম, প্রত্যেকের জার্নি আলাদা। রজতেরটা একরকম, আমারটা একরকম, আমাদের যারা কন্টেম্পোরারি আছেন, আমাদের সিনিয়র যাদের কথা রজত বলছিলেন, তাহমিদ স্যার যিনি আইসিডিডিআরবির ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশি ডিরেক্টর হতে যাচ্ছেন, শামসিল আরেফিন স্যার যাকে আমরা একদম সবাই মনে করি যে আমাদের পাবলিক হেলথের আসলে হাতে খড়ি, যদি একটা নাম আমরা শুনে থাকি শুরুতেই, মানে এরকম অসাধারণ পার্সোনালিটি কিন্তু আইসিডিডিআরবিতে আমরা নিজে দেখেছি, তাদের সাথে কাজ করার সুযোগ হচ্ছে। প্রফেসর মালবিকা সরকার, তৌফিক ভাইয়া যিনি এখনো প্রতিনিয়ত আমাদেরকে মানে অনুপ্রাণিত করছেন প্রতিদিন, আমার যেহেতু পাবলিক হেলথ ফাউন্ডেশন ওনার সাথে কাজ করার সুযোগ হচ্ছে ডেইলি। শারমিন ইয়াসমিন ম্যাডাম আছেন, প্রফেসর ফাতেমা আশরাফ ম্যাডাম আছেন যিনি ক্লিনিশিয়ান, কিন্তু পাবলিক হেলথে অ্যাবসলিউটলি আমাদেরকে সাহায্য করছেন, এবং ওনার কিন্তু ডিগ্রিও আছে। রজত, আমি স্টোরিটাও বলতে চাই সবাইকে যে ম্যাডামের সাথে আমার তো পরিচয় একদম মেডিকেলের শুরু
কারণ উনি আমার মেডিকেলের টিচার। কিন্তু ওনার সাথে আমার যে একটা ফ্যামিলি মানে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেল, মানে ওনাকে আমি এখন নিজের পরিবারের সদস্য মনে করি। আমি যখন এমপিএইচ করছি সেটা ইন্টার্নির সময় রজত, তো ওখানে একদিন ম্যাডাম এটা নিয়ে বেশ কথাও হচ্ছিল তখন, কারণ আমার সময় আর কেউ করেনি ইন্টার্নির মধ্যে, আমার কন্টেম্পোরারিরা বা আমার সিনিয়রদের মধ্যে আমি কাউকে পাইনি যে ইন্টার্নশিপের মধ্যে সাইমultaneously এমপিএইচ কন্টিনিউ করেছেন একদম ফুল, মানে একদম ফুল কোর্স, যে 1 বছরের মধ্যে ইন্টার্নশিপ 1 বছরের মধ্যে এমপিএইচ আমি যেটা কমপ্লিট করেছি। তো ওই সময় ম্যাডাম যখন জানতে পারলেন, উনি তখন আমাকে একদম রুমে ডেকেছেন। তখন রুমে ডেকে বলছেন, তাসদিক তুমি তো এমপিএইচ করছো, তোমাকে আমি একটা কথা বলি, আমিও কিন্তু এমপিএইচ করছি এখন। ম্যাডাম করছিলেন স্টেট ইউনিভার্সিটি। বলছি ম্যাডাম আপনি এমপিএইচ করছেন মানে? ম্যাডাম ফুল প্রফেসর, মানে এফসিপিএস সব ডিগ্রি তার করা। বলে হ্যাঁ আমি তো রিসার্চে খুব ইন্টারেস্টেড। উনি স্বাধীনতা ওই যে পুরস্কারও তখন পেয়েছেন এবং বিএমআরসি থেকে গ্র্যান্টও পেয়েছেন। উনি বলছেন যে আমি খুব চাই যে পাবলিক হেলথটা আমি ভালো করে শিখতে পারবো, ওইভাবে কাউকে বলি নাই, কিন্তু আমি না আসলে ভালো করে শিখতে চাচ্ছি। তুমি যেটা করবা, তুমি প্রত্যেকদিন তোমার ইন্টার্নশিপের ব্রেকে আমার রুমে চলে আসবা, আমরা দুজন একসাথে মিলে পড়বো কিভাবে রেফারেন্সিং করতে হয়, কিভাবে। আমার মনে হয় না যে আমার লাইফে এর থেকে বড় ইন্সপিরেশন আমি পেয়েছি, যে ওই একটা দিন যে আমার প্রফেসর, যিনি একজন ফুল প্রফেসর, আমার গাইনিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তখন উনি হেড ছিলেন না, কিন্তু একটা ইউনিটের হেড ছিলেন। সো উনি যখন ডেকে এটা বলছেন, সো এই অনুপ্রেরণাগুলো কিন্তু এভাবেই চলে আসে, এবং মানুষের শেখার বা জানার আগ্রহ, এটা যে কোনো বয়স নেয়, এটা যে প্রত্যেকের ক্যারিয়ার ট্রাজেক্টরি যে একরকম হবে না, এবং প্রত্যেকটাকে যে আমার রেসপেক্ট করতে হবে। ফ্যামিলির লায়াবিলিটি থাকতে পারে, কারণ অসুস্থ বাবা মা থাকতে পারে, সেখানে কিন্তু সে পজ দিতে পারে। বিয়ে শাদীর বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, এখানে কিন্তু মেন্টাল হেলথ একটা অনেক বড় কনসার্ন। যেখানে আমি যাবো রজত, আজকের ওয়ান অফ দ্য কনসার্ন কিন্তু এটা, সেটা হচ্ছে তোমার এই যে পুরো মেডিকেল লাইফ অথবা ব্র্যাকে পড়ার সময়টা বা ব্র্যাকে চাকরি করার সময়টা বা এখন ইউএসএ তে, তোমার কি কখনো মেন্টাল হেলথ রিলেটেড কোনো সমস্যার মুখোমুখি তুমি পড়েছো, যে তুমি ডিপ্রেস ফিল করছো, লোনলি ফিল করছো, বা অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ক্লিনিক্যাল কোনো সিম্পটমস কি তোমার মধ্যে ডেভেলপ করেছে মেন্টাল হেলথ নিয়ে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে তার আগে আমি একটু অ্যাড করতে চাই যে আপনি ফাতেমা আশরাফ ম্যাডামের কথা বলেছেন, এটা কিন্তু প্রমাণ করে যে হাম্বলনেস, এবং হচ্ছে যে আপনি তার স্টুডেন্ট, আপনাকে ডেকে উনি বলছেন যে আমরা একসাথে পড়ি, মানে এটাই কিন্তু তার পার্সোনালিটির ব্যাপকতাটা প্রকাশ করে, এবং তিনি যে হাম্বল, এবং পাবলিক হেলথে কাজ করতে হলে বা রিসার্চে কাজ করতে হলে যে আপনাকে হাম্বল হতে হবে, যেটা অনেকের মধ্যে আমরা দেখি না, যে এই জিনিসটা কিন্তু শিক্ষাটা এখান থেকেই আসে, এবং জানার কোনো শেষ নেই। এটাই তবে প্রশ্নে ফিরে আসি যে মেন্টাল হেলথ এখন নানা বিষয়, এখন তো ধরেন হচ্ছে যে পরিবারের আপস ডাউন, যেমন 2018 সালে আমি আমার বাবাকে যখন হারিয়েছিলাম তখন ডিপ্রেস ছিলাম। তারপরে 2020 সালে যেটা গতকালকে আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম, তখন আমাদের ইন্টারন্যাশনাল ডিরেক্টর বলছিলেন যে গত 6ই জুলাই যে ইউএস গভর্নমেন্ট যে একটা রুল জারি করলো যে যদি অনলাইনে ক্লাস চলে যায়, ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি অর সুইচ দ্য স্কুল। সো তখন আমার সাথে 10 লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু ওই মানসিক দে হ্যাড হার্ট অ্যাটাক, আই মিন লিটারালি। এবং দ্যাট 1 উইক ওয়াজ ভেরি লং 1 উইক। এবং তারপরে তো হার্ভার্ড এমআইটি সহ 200টা ইউনিভার্সিটি সু করলো ইউএস গভর্নমেন্টের সাথে, 17টা স্টেট গেল কোর্টে, এবং তারপর তারা সেটা রেসকাইন করতে বাধ্য হলো। বিভিন্ন সময় হচ্ছে আসলে মানসিক যেটা আসে, যে ডিপ্রেশন বা যেটা মনে হয় যে অবসন্নতা, যেটা চলে আসে, বাট ওইভাবে ক্লিনিক্যাল কোনো সাইন আসলে ওইভাবে আসেনি। বাট অ্যাংজাইটি তো অবশ্যই আসে ক্যারিয়ার নিয়ে চিন্তা করার সময়। অ্যাপ্লিকেশন করতেছি, ধরেন হচ্ছে যে ভোরবেলা আপনার মেল গুলা কিন্তু ওরা পাঠায় হচ্ছে যে একদম দিনের শেষে, তার মানে আমাদের ভোরবেলা। সো ঘুম থেকে উঠে দেখছি যে রিজেকশন, অথবা একসেপ্ট কিন্তু ফান্ড নাই, বা ফান্ডিং এর সময় হচ্ছে যে অর্ধেক ফান্ডিং দিয়েছে। সো এই চিন্তাগুলো যখন আসে তখন কিন্তু ভয় লাগে, বা সেই অ্যাংজাইটি গুলো কিন্তু আসে ক্যারিয়ার ওরিয়েন্টেড, বাট ক্লিনিক্যাল কোনো ওইভাবে আসেনি। ওকে, কিন্তু এটা আসলে মানে এটাও ট্রু যে রজত যেরকম মানে একটা সাকসেসফুল, যদি আমি বলি পাবলিক হেলথ প্রফেশনাল, এখনো কিন্তু অনেক পথ বাকি, সেটা আমার জন্য হোক, রজতের জন্য হোক, আমাদের অনেক কাজ করা এখনো বাকি। সো সেখানেও কিন্তু অনেক রিজেকশন এসেছে। রজত যখন বলছে রিজেকশন, এই শব্দটার কিন্তু একটা অনেক বড় গুরুত্ব আছে। তার মানে স্কলারশিপে যখন তোমরা অ্যাপ্লাই করছো, সেখানে রিজেকশন আসতেই পারে, কোনো একটা অ্যাডমিশনে রিজেকশন আসতে পারে। তার মানে এই না যে তোমার ওর্থ কম,
হয়তো ওই মুহূর্তের ওই সিলেকশনটার সাথে তোমার প্রোফাইলটা ম্যাচ করে, কিন্তু অবভিয়াসলি ইউ মাইট বি এলিজিবল ফর অ্যানাদার স্কলারশিপ, হয়তো সেম ইউনিভার্সিটিতে পরের বছর, অথবা অন্য কোনো বেটার স্কলারশিপ, বেটার বলে কিছু নেই, অন্য কোনো আরেকটা কোনো দেশে অন্য কোনো স্কলারশিপ। সো এইটা একটা। আবার পেপার যখন আমরা পাবলিশ করছি, রিজেকশন তো আমার রিসেন্ট একটা পেপার 7 বার রিজেকশনের পরে তারপর অ্যাকসেপ্টেড হলো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি প্রথম যেখানে সাবমিট করেছিলাম তার থেকে বেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো জার্নালিস্ট। সো ইট ডাজন্ট ম্যাটার এট অল, মানে কোনটা কখন কি হবে আমরা জানি না, এবং সেখানে ভেঙে পড়ার, সেটাকে পার্সোনালি নেওয়ার কিছু নাই। রজত আজকে একটা এক্সাম্পল দিচ্ছিল যে একটা পেপার যখন ইংলিশের কথা বলেছে, লিঙ্গুইস্টিক চেঞ্জেস, এটা কিন্তু ওর কাছে মনে হয়েছে যে আচ্ছা তাহলে উই শুড ওয়ার্ক অন দ্যাট, যে আমাদের কিভাবে এটা আরো ইমপ্রুভ করা যেতে পারে। ওই এইটাই যে যেখানে তুমি দেখবা যে একটা গ্যাপের কথা বলা হচ্ছে, সো ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট স্পেসিফিক অ্যাসপেক্ট, যে কিভাবে আমি গ্যাপটা পূরণ করতে পারবো। রজত, আমাদের কাছে আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে। একজন আমাদের সময়ও কিন্তু খুব বেশি না, 9 মিনিট আছে আমাদের হাতে, আমাদের 1.5 ঘন্টার সেশন আজকে। সো আমি প্রশ্নগুলোতেই চলে যাই। মেডিকেল স্টুডেন্টদের জন্য পপুলার জার্নালে কোনো পেপার পাবলিশ করা সম্ভব কিনা একজন জানতে চেয়েছে। পপুলার জার্নাল বলতে সম্ভবত উনি হাই প্রোফাইল মানে ল্যান্ডসেট এই টাইপের কোনো বড় জার্নালের কথা বুঝিয়েছেন। সম্ভব, মানে অসম্ভব কিছু না। মানে যদি এখন ধরেন আপনি কাজ করছেন ফয়েজ স্যারের সাথে বা রেদওয়ান স্যারের সাথে ক্লিনিক্যাল ট্রায়ালে, এবং স্যারের টিমে আপনি সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করলেন, এবং স্যার আপনাকে মানে অথরশিপ ইনভাইট করলেন, এবং মানে আপনার সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন, এবং আপনি সেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে সাবমিট করলেন এবং হয়ে গেল। সো পটটা ওইভাবে জানতে হবে। তবে আমি বলবো যে শুরুর দিকে হচ্ছে যে আমরা যেটা শুরু করি বেশিরভাগ যে +1 বা বিএমসি দিয়ে, তারপর আস্তে আস্তে আমরা উপরে। এক্স্যাক্টলি। এবং +1ও কিন্তু অনেকের জন্য যথেষ্ট বড় একটা ব্যাপার। সো ইউ ক্যান ডেফিনেটলি স্টার্ট ফ্রম, মানে যেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়তো নাই, পিয়ার রিভিউড ইন্ডেক্সড একটা অথেন্টিক জার্নাল, কিন্তু দেখা যাচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়তো মানে ইয়েট টু বি মেনশন, এরকম, মানে এটাও আসলে খুব যে ইম্পর্টেন্ট সেটা না। মানে এটা জাস্ট একটা অথেন্টিক পিয়ার রিভিউড জার্নাল, তবে ইন্ডেক্সড হলে খুব ভালো, যেটা পাবমেড বা সাইকিনফো, যেটা আমাদের যে আর্কাইভ গুলো আছে, এরকম একটা জায়গায় ইন্ডেক্স হলে মোটামুটি হয়ে যাবে। রজত, আরেকটা প্রশ্ন এসেছে, যে এটা আসলে আমরা অলরেডি কিছুটা বলেছি, তারপরও স্পেসিফিকলি জানতে চাচ্ছেন রজত দাশগুপ্ত দাদার কাছ থেকে জানতে চাই, স্ট্যাটিস্টিক্স না জানলে কি এমপিএইচ করা সম্ভব? এর সাথে গোলাম, আমাদের খুব রেসপেক্টেড একজন টিচার আছে। ভাই 1 মিনিট, আমি হ্যাঁ 1 মিনিটের জন্য একটু পজ নিচ্ছি, সম্ভবত আমার কেউ নক দিয়েছে দরজায়। কোনো অসুবিধা নেই, কোনো সম্ভবত অসুবিধা নেই। কোনো ওকে ওকে, নো প্রবলেম। ওকে, সো আমি কন্টিনিউ করছি। সেটা হচ্ছে গোলাম স্যার আমাদেরকে প্রশ্ন মানে জানতে বলেছেন যে স্ট্যাটিস্টিক্স এর সাথে পাবলিক হেলথের যে ইম্পর্টেন্সটা বুঝিয়ে বলতে। স্যার, আজকে আমরা অনেকক্ষণ এটা নিয়ে কথা বলেছি, এবং আমার মনে হয় যে আমি আবারও সবাইকে বলতে চাই যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুইটা রিসার্চেরই সমান গুরুত্ব পাবলিক হেলথে। কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে আমি একদম স্পেসিফিকলি স্ট্যাটিস্টিক নলেজটা সবার জন্য জানাটা খুব যেমন দরকার, এর পাশাপাশি হচ্ছে যেটা প্র্যাকটিসটা, এবং যদি আমি না জানি তাহলে যাতে রিলেভেন্ট জায়গা থেকে আমি সিক করতে পারি, আমার সাপোর্টটা নিতে পারি, যারা রিলেভেন্টলি আমাদেরকে সাহায্য করতে পারবেন, স্ট্যাটিস্টিক্যাল অফিসার্স যারা আছেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেন, অথবা আমি যদি কোলাবোরেট করি। রজত একটা শব্দ বলেছিল আজকে, নেটওয়ার্কিং। এখানে কিন্তু পাবলিক হেলথে নেটওয়ার্কিং এর যে গুরুত্বটা, আর্ট অফ নেটওয়ার্কিং, আমি একটা কোর্স করেছি লন্ডনে রজত। সো যদিও অনেকে আমার নেটওয়ার্কিং স্কিল নিয়ে অনেক ধরনের কথা আমি শুনেছি বিভিন্ন সময়, মানে আসলে সময় নাই সেই কথাগুলো যারা বলছেন, আমি বলবো যে প্লিজ কন্ট্যাক্ট করেন আমার সাথে, আমি আপনাদেরকে শিখিয়ে দিই। কারণ আমি থিওরিটিক্যালি এটা প্র্যাকটিস করি, এবং আমি গেটিং মানে এক্সেলেন্ট অপরচুনিটিস। আমি যা করতে চাই লাইফে, আমি সেই কাজগুলোই কিন্তু করছি এখন, ইফ ইউ ফলো মাই ওয়ার্ডস, যা আমি করছি। সেটার পিছনে নেটওয়ার্কিং এর একটা বিশাল বড় ভূমিকা আছে। সো প্লিজ সমালোচনা করুন, কিন্তু পাশাপাশি আমার সাথে কন্ট্যাক্ট করুন, শিখতে পারবেন। আমি ডেফিনেটলি, আমি খুব ভালো একজন ট্রেনারও কিছু কিছু জায়গায়। সো রজত, যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স না জানলে এমপিএইচ করা সম্ভব কিনা, মানে এমপিএইচ এর আগে কতটুকু স্ট্যাটিস্টিক্স শিখে আসতে হবে, এরকম একটা জিনিস সম্পর্কে। আমি যখন এমপিএস শুরু করি তখন আসলে ওই মিন মিডিয়ান মোড ছাড়া কিছু জানতাম না। সো ওই স্ট্যাটিস্টিক্স মানে এমপিএইচ এর সময় আপনি শিখবেন, যদি আপনি না জানেন এমপিএইচ এর সময় শিখবেন। সো এটা কোনো প্রবলেম না, কারণ এমপিএইচ তো আপনার শেখানোর জন্যই বসে আছে। একদম, তার মানে মোটামুটি আমার মনে হয় যে কিছুটা রজতের কথা যদি একদম আমরা ক্লিয়ার করে দিই, যে একদম শূন্য নলেজ দিয়ে বা একদম বেসিক টুকু দিয়েও কিন্তু সম্ভব। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক্যাল প্রশ্ন আছে, তারপরে আমার কিছু প্রশ্ন আছে যেটা আসলে আমাকে 5 মিনিটে শেষ করতে হবে রজতের কাছে। রজত দা, হাউ টু অ্যাপ্লাই ফর ফুল এপিসি আর্টিকেল প্রসেসিং চার্জ ওয়েভার ইন বিএমসি বিএমজে প্লাস জার্নাল, যদি এটা একটু ডিসকাস করেন। আমরা রিসেন্টলি অনেকগুলো পেয়েছি। সো রজত, একটু যদি এপিসি ওয়েভারের প্রসিডিউরটা বলে দিন। ওকে, সো
স্পেসিফিক। সো প্লাসের জন্য হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের হন, আপনার অ্যাফিলিয়েশন বাংলাদেশ থাকে, ইউ অ্যাপ্লাই ফর প্লাস গ্লোবাল অ্যাসিস্ট্যান্স ও ফি সামথিং, যে ইনিশিয়েটিভ, ওটা দিলে আপনি 100% ওয়েবার পাবেন। বিএমসি এখন আমাদেরকে দেয় না, কারণ আমাদের ইকোনমিক আপগ্রেডেশনের ফলে তারা 20% ওয়েবার দেয়। কিন্তু বিএমসি তে আপনি যদি রিকোয়েস্ট করেন, একবার আপনি প্রতিটা জার্নালে ওয়েবার পাবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে একটা মানে কোনো অর্গানাইজেশনে কাজ করলে আমরা যেটা করতাম, আমার দুটা পরবর্তী মানে বিএমসি তে আমরা বিএমসি নেফ্রোলজি এবং বিএমসি অপথ্যালমোলজিতে দুটো পেপার পাবলিশ করেছিলাম। এভাবে আমাদের অফিসের যে ফিনান্সিয়াল যে ম্যানেজার ছিল মামুন ভাই, তার কাছ থেকে আমরা একটা লেটার নিয়েছিলাম জেপিজি লেটার হেডে, এবং বিএমসি অ্যাপ্রুভ করেছিল। সো আপনারাও এটা করতে পারেন। যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হন, তখন একটা ইন্ডিপেন্ডেন্ট চিঠি, বাট এটা যেন অফিসিয়াল মানে চিঠি হয়, যে একটু যাতে তারা ডকুমেন্টটা মেনটেন করে। আর বিএমজি এর ক্ষেত্রে, বিএমজি ওপেন এর ক্ষেত্রে, বিএমজি ওপেনটা আমি বলতে পারবো। বিএমজি ওপেন এর ক্ষেত্রে হচ্ছে যে ওদের অ্যাপ্লিকেশনে যখন আপনি অ্যাপ্লাই মানে সাবমিট করবেন, তখন অ্যাপ্লিকেশন একটা ওয়েবার ফর্ম আছে, ওখানে নেটে সার্চ দিলে ওদের ওয়েবসাইটে আছে, যে ওই ওয়েবার ফর্মটা যদি আপনি সাবমিট করেন, সেখানে আপনার সুপারভাইজার ওইসব দেয়, সাধারণত দিয়ে দেয় বিএমসি তে ওয়েবারটা। বিএমজে, সরি। এক্স্যাক্টলি, আমি বিএমজি ওপেনেরটা আমরা গত সপ্তাহে পেয়েছি রজত, সেই জন্য আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেটা করেছিলাম, আমরা লেটার লিখেছি, আমাদের কিন্তু গ্র্যান্ড ছিল, ছোট্ট গ্র্যান্ড ছিল, আমরা সেটাই উল্লেখ করেছি যে দেখো এটা একটা $5,000 গ্র্যান্ড, যেখানে কোনো সুযোগ নেই পাবলিকেশন ফি, এপিসি চার্জ রাখার। আমাদের পুরো টাকাটাই কোন কোন পারপাসে খরচ হয়েছে আমরা বলে দিই, বুঝি দেখো আমরা বাংলাদেশে, সো ডেফিনেটলি ইউ শুড প্রোভাইড, কারণ আমাদের সম্ভব না, এটা আমাদের নাই। তারা কিন্তু একদম আমার মনে হয় কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে নোটিফাই করেছে যে ফুল অ্যাপ্রুভ। সো এর আগেও যেটা হচ্ছে রজ যেটা বলো, একটু ক্লিয়ার করা, সব একই ফরম্যাটে ফেললে হবে না। আমরা সবগুলো একই লেটার কপি করে বসিয়ে দিই, আমরা গরিব প্লিজ এইসব কথা বলে কোনো লাভ নাই। বি ভেরি স্পেসিফিক। আমার গ্র্যান্ট ছিল $5,000, সম্ভব না রাখার, এখন আমার গ্র্যান্ট আছে $1 মিলিয়ন, আমি লিখলাম দেখো আমি গরিব, তো সেটা তো জাস্টিফিকেশন হচ্ছে না। যদি এটা যদি মানে আমাকে বুঝতে হবে যে আমি কোন পারপাসে আমি জিনিসটা লিখছি। তো বি ভেরি স্পেসিফিক। এখানেও প্ল্যাগিয়ারিজমের একটা ব্যাপার আছে, কপি করেন না, সব জায়গায় কপি। এসওপি দিয়েছি রজত একজনকে একবার পড়ার জন্য, সে আমাকে রিভিউ করতে দিয়েছে আমার এসওপিটা হুবহু কপি করে, শুধু আমার জায়গায় নামগুলো বদলে, সে ইউনিভার্সিটির নাম বদলে আমাকে ফেরত দিয়েছে। আমি যা যা করেছি সে ওনাকে তাই করেছে। আমি কি উত্তর দিব এই ছেলে মেয়েদেরকে? অনেকেই আছে যারা অসম্ভব সুন্দর করে করছে, বোঝার চেষ্টা করছে, বাট বি ইনোভেটিভ। প্লিজ কপি করেন না, মানে এটা কোন আপনার লাইফ আমার লাইফ এক না। রজতের এসওপি আমার আপনার এসওপি কখনো এক হবে না। কিভাবে আপনি আমাকেই ফেরত পাঠালো রিভিউ করার জন্য, ভাইয়া আমি মানসিক স্বাস্থ্যে এই জন্য, কারণ আমি এরকম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি এটা করেছি। আপনি জাননি সে অনুষ্ঠানটা, তো আমি গিয়েছিলাম, কাম অন, মানে এটার মানে কি? সো এরকমই মানে হয়ে যায় আর কি জিনিসগুলো মানুষের ক্ষেত্রে। সো বি ভেরি ভেরি স্পেসিফিক অ্যাবাউট দ্যাট। রজত আরেকটা সম্ভবত প্রশ্ন, আচ্ছা না এটা আমি আমার থেকে করতে চাই, সেটা হচ্ছে কালচারাল শক। এটা আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে যখন তুমি গিয়েছো ইউএসএ তে এবং একটা লম্বা সময় ধরে তুমি থাকছো, তোমার কাছে কালচারাল শক ব্যাপারটা, যে আমরা একরকম ভাবে বড় হই এখানে, ওখানে যে সেটা তুমি কিভাবে অ্যাডাপ্ট করেছো, মানে তোমার নিজের যে মানে একটা অ্যাডাপ্টেশন যে একটা স্টোরি, সেটা যদি একটু শর্টে আমাদেরকে বলতে। না, হ্যাঁ, এটা তো একটা স্বাভাবিক বিষয় যে ইউএসএ তে একটা কালচারাল শক আছে, বাট এটার জন্য আমি যে মানে আমি ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে মানে আমি বলবো যে আমার মানে প্যারেন্টস যেভাবে বড় করেছেন, যে হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ এভরি সিচুয়েশন। এবং সেই বাংলাদেশের যে যে ট্রেনিংটা, যে ফ্যামিলি থেকে ট্রেনিংটা, সেটা পরবর্তীকালে আমেরিকাতে এসে কাজে লাগাতে পেরেছি। এবং এখানে আমেরিকাতে এসে আমি এটা চিন্তা করেছি যে এটা একটা মেল্টিং পট এবং অল দ্য কালচারস। যেমন আমার আমেরিকান ফ্রেন্ড যেমন আছেন, আমেরিকান কিন্তু বিভিন্ন আমেরিকান, ককেশিয়ান আমেরিকান, আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক, ইভেন বিভিন্ন দেশের লোকজন আছে। তো আমি যে চিন্তা করেছি যে তাদের সাথে মিশলে তাদের সংস্কৃতির থেকে আমি মানে জানতে পারবো, এবং যেটা আমি নিতে পারবো সেটা আমি গ্রহণ করবো। তো আমি এইভাবে আসলে করেছি এবং অ্যাডাপ্ট করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ রজত। তার মানে এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাডাপ্টেশনটা আসলে আমাদের ফ্যামিলির সাথে অনেক ডিপেন্ড করে, যে আমরা যেভাবে বড় হই, এবং কিছু কিছু জিনিস আসলে আমাদেরকে নতুন করে শিখতে হয়, কিছু জিনিস আনলার্নও করতে হয়। যেমন ইনক্লুসিভিটি, যখন আমরা কোনো একটা গ্লোবাল ফোরামে যাব, আমাদের কিন্তু খুব মানে একদম প্র্যাকটিস করতে হবে টু বি ইনক্লুসিভ, সবাইকে একসাথে, কোনো ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নেই, কোনো রেসিস্ট কথা বলার, কোনো রেসিস্ট, যেমন দেখো আমরা বডি শেম করি, কালো মোটা, আমরা দুজন 100-150 কেজি ওজনের মানুষ এখানে বসে আছে। আমার মনে হয় না আমার লাইফে আমি সব থেকে বেশি যে বুলিং এর শিকার হচ্ছে সেটা
যেটা আমার ওয়েট, আমার গায়ের রং নিয়ে। রজত তো 100% আমরা দুজনই হচ্ছি আসলে সাইমultaneously। আজকে ইনবক্সে এসেছে দুজনকে ভাই দেখা যাচ্ছে, সো আই এম ভেরি প্রাউড। সো এটাই যে বডি শেভিং, বুলিং এগুলো যদি আপনি অন্য কোনো দেশে করেন, সো ডেফিনেটলি মানে ইটস গোয়িং টু বি আ হিউজ ইস্যু। বের করে দিতে পারে আপনাকে ওখান থেকে। রজত, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং টু দ্যাট। মানে এইটা দেখে মনে পড়লো যে আরেকটা বলবো যে আমি যে কালচারে কাজ করেছি, যেমন জেপিজির কালচার, আমি বলবো যে আমি সেখানে কাজ করেছি দেখে বলছি না, বাট আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট কালচার। বিশেষ করে সাবিনা আপা, মালবিকা দি, মাসুদ স্যার, এরা প্রতিষ্ঠানটাকে এমন ভাবে গড়েছেন যে ইনক্লুসিভনেসের কথা, যেমন একটা ইনক্লুসিভনেস আছে যে এখানে খুবই তারা মেনটেন করে, সেটা হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যে এলজিবিটি, যেটা মানে প্রিভিয়াসলি আমি এক ধরনের চিন্তা করতাম, জেপিজি আমাকে অন্যরকম ভাবে চিন্তা করার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে যে শুধু এলজিবিটি না, সাথে সাথে যে একজন ফিমেল কলিগকে কিভাবে আমি এই মানে আমি তার সাথে কিভাবে ব্যবহার করব, একজন মেল কলিগের সাথে আমি কিভাবে ব্যবহার করব, এবং বিভিন্ন গায়ের রং বা এই জিনিসগুলো কিন্তু জেপিজিতে খুব স্ট্রিক্ট মেনটেন করা হতো, এবং এটা আমি বলবো যে অনেকটা ইউএন অর্গানাইজেশন সিস্টেমের। সো ওই কালচারটাও কিন্তু আমাকে হেল্প করেছে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রফেসরের রুমের মধ্যে লিখতে হয় যে দিস ইজ এলজিবিটি কিউ ফ্রেন্ডলি, এবং কেউ যদি এটা করে যে এই যে তাকে কিন্তু ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করবে বিকজ অফ দ্য রেসিজম অ্যান্ড ইনক্লুসিভনেসটা নষ্ট করার জন্য, ডাইভার্সিটি ইনক্লুসিভনেসটা। সো আমি বলবো যে এই কালচারটা, অর্গানাইজেশনের কালচারটা আমাকে খুব হেল্প করে। অ্যাবসলিউটলি। এবং আইসিডিডিআরবি তো আমি বলবো যে আমি যেহেতু রজত এবং আমি আমরা একই বিল্ডিং, কিন্তু আমাদের আলাদা দুইটা আইডেন্টিটি ছিল। সো আমি কিন্তু আইসিডিডিআরবিতে এক্স্যাক্টলি এই পরিবেশটা পেয়েছি, এবং স্পেসিফিকলি যে টিমে আমি কাজ করেছি ছবি 7, আমার মনে হয় এক্সেলেন্ট ইন আ সেন্স যে আমরা সবাই একসাথে একটা ফ্যামিলির মতো। এখনো আমি 2017-তে লিভ করেছি রজত, আমার এখন মনে হয় যে আমি ছবি 7-এর আসলেই অংশ, কারণ আমরা পেপার পাবলিশ করছি, আমরা আমাদের লাইভ ইভেন্ট শেয়ার করছি ডেইলি। সো এই যে একটা মানে সবাইকে নিয়ে থাকার, কে কোন ক্লাস থেকে, আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অনেকেই ছিলেন যে দেখা যাচ্ছে যে একদম মফস্বল থেকে, আমি নিজেও মফস্বল থেকে এসেছি। সো এই যে মানে ডিসক্রিমিনেশনটা, সেটা কিন্তু কোনো সুযোগ ছিল না। যে আচ্ছা ও ঢাকাতে বড় হয়নি, ও ইংলিশ মিডিয়ামে পড়েনি, বা ও একদম গ্রাম থেকে এসেছে, আমরা সবাই একটা ফ্যামিলি। সো আমি অলসো মানে রজতের সাথে এই জায়গাটাতে অ্যাড করতে চাই যে আইসিডিডিআরবিও কিন্তু আমাকে সেম এনভায়রনমেন্ট প্রোভাইড করেছে, হাউ টু প্রমোট ডাইভার্সিটি, কিভাবে ডাইভার্সিটিকে রেসপেক্ট করতে হয়, কিভাবে মানে একদম স্পেসিফিকলি যে কিভাবে আমরা ইনক্লুসিভিটিটা মেনটেন করতে পারি। রজত আমাদের একজন খুব ক্লোজ কোলাবোরেটর, ডক্টর কামরুন নাহার কলি, আমাদেরকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। উনি জিজ্ঞেস অলরেডি আমাদেরকে সালাম দিয়েছেন, এবং উনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই মানে মজার একটা প্রশ্ন, যে কিভাবে ভালো রিসার্চার হওয়া যায়। আইসিডিডিআরবির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্টের কাছ থেকে যদি এই প্রশ্ন আসে রজত, তাহলে আসলে আমার বা রজতের কিছু বলার নেই। আপু, আমরা আপনার থেকে শিখতে চাই। আপনি আমাদের সিনিয়র এবং আমাদেরকে ইন্সপায়ার করছেন ডেইলি। এবং আমাদের আজকের যে ফোরামটা সুব্রতা, সেখানে কিন্তু রজত যেমন একজন কো ইনভেস্টিগেটর, কলিয়াপু সেরকম একজন কো ইনভেস্টিগেটর, আমি একজন কো ইনভেস্টিগেটর। আমরা কিন্তু দুইটা খুব ছোট্ট ছোট্ট মেয়ে আছে, নাজবুন নাহার এবং মালিহা, যাদের আন্ডারে কাজ করছে এখানে, একদম ইন আ সেন্স যে তারা দুজন পিআই এবং লিড করছে, আমরা তাদের সাথে আছি। আমাদের সাথে কিন্তু খুব ভালো কিছু মানুষ আছেন, এবং আমি এই সেন্সে বলবো প্রফেসর হুমায়ুন কবির তালুকদার, যিনি বাংলাদেশের হেলথ সিস্টেম মানে মেডিকেল এডুকেশন সিস্টেমের একজন প্রফেসর, কারিকুলাম ডেভেলপমেন্টের হেড, উনি আমাদের প্রজেক্টে আছেন কো ইনভেস্টিগেটর। আমাদের সাথে ডক্টর হেলালুদ্দিন আহমেদ স্যার আছেন, যিনি ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর। সো আমরা আসলে খুব লাকি যে একটা ছোট্ট গ্র্যান্ড, সেখান থেকে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি সুব্রতা, যেটা কিন্তু শুধুমাত্র এখন রিসার্চ নিয়েই কাজ করছে না, রিসার্চ ডেসিমিনেশন তো করবেই, তার আগে এই ফোরামটা এক মেডিকেল স্টুডেন্টদেরকে কথা বলার একটা সুযোগ করে দিচ্ছে। আমাদের অ্যানোনিমাস ফর্ম আছে এখানে, যাদের মেন্টাল হেলথ প্রবলেম তারা লিখছে, আমরা সাইকোলজিস্টের কাছে করছি। আমরা ওপেন ফোরামে যেটা নিয়ে কথা বলতে পারি, হেলা স্যার অলরেডি একদিন এসে আমরা প্রায় 2 ঘন্টা ডিসকাস করেছি বিভিন্ন প্রবলেম নিয়ে। আমরা আবার একটা কিছুদিন পরে হয়তো সেটা করব। আবার ভলান্টিয়ার যে গ্রুপটা আজকে আমাদের সাথে কাজ করছে, এখন আমি নামগুলো বলতে চাই রজত, আমাদের সাথে এখন বৃষ্টি বড়ুয়া আছে, আমাদের সাথে তানজিম আছে, সৌরভ আছে, সজিবুর রহমান নয়ন আছে, সিফাত আলম প্রান্ত আমাদের হোস্ট করছে আজকে। সো এই যে ছেলেমেয়েরা, তারাও কিন্তু শেখার একটা সুযোগ পাচ্ছে এবং আমাদেরকে সাহায্য করছে কন্টিনিউয়াস, আমাদের একটা যাতে ইনক্লুসিভ মেডিকেল এডুকেশন সিস্টেম হয়, যাতে আমাদের ছেলেমেয়েরা সাফার না করে। আমার আর
এবং রজতের গবেষণা থেকেই কিন্তু কলিয়াপু আছেন আমাদের সাথে, আমাদের তিনজনের আমরা তিনজনই কো-অথর পেপারটাতে কিন্তু আমরা দেখেছি কিভাবে মেডিকেল স্টুডেন্টরা সাফার করছে, এবং আমরা এখন ওয়েট করছি যে আমরা কোয়ালিটেটিভ কি ফিডব্যাক মানে কি আমরা ফাইন্ডিং পাই। আমাদের যে কোয়ান্টিটেটিভ, আমরা তো একটা বেসিক একটা টুল ব্যবহার করেছিলাম যেখানে আমরা ক্লিনিক্যাল কনফার্মেশন করতে পারিনি ডিপ্রেশনের, এখন কিন্তু আমরা ক্লিনিক্যাল কনফার্মেশন করব মিনি দিয়ে, আমরা এখন আরো 3 পয়েন্টে যাচ্ছি। এর পরের স্টেপটা কি, আমরা কিন্তু দেখুন আমরা যদি বলি রিসার্চ কিভাবে করতে হয়, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। কিন্তু প্রথমে আমরা একটা প্রিভালেন্স দেখলাম, এখন আমরা সেটাকে আরো পিন পয়েন্ট করছি, আমরা কোয়ালিটেটিভে যাচ্ছি, এরপরে কিন্তু আমরা ইন্টারভেনশনে যাব, যখন আমরা একটা মোটামুটি আমাদের আইডিয়া ডেভেলপ করে যাবে, ছোট্ট ইন্টারভেনশন, তারপরে হয়তো আরেকটু বড় ইন্টারভেনশন। সো এভাবেই কিন্তু হয়তো একদিন মেডিকেল এডুকেশন এই সভ্যতা গ্রুপ থেকে আমরা পলিসি কবে হবে আমরা জানি না, হবে কিনা তাও জানি না, কিন্তু আমরা এই স্বপ্নটা দেখছি যতটুকু আমরা আগাতে চাই। সো আমাদের একটা খুব লাস্ট কমেন্ট এসেছে রজতের কাছে, আমার একটা শেষ প্রশ্ন আছে। তানভীর ইসলাম রাতুল বলেছেন, হ্যাপি টু সি ইউ বোথ। নতুন যারা পাবলিক রিসার্চ ক্যারিয়ার শুরু করতে চায় বা করেছে, এই কোভিড এর ফলে অনেক বড় রিসার্চারদের ফান্ডিংই প্রবলেমে পড়েছে, এই ক্ষেত্রে নতুনদের জন্য আপনার উপদেশ কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রজত, এই সেন্সে যে যাদের জব শর্ট ডাউন মানে একদম মানে কেটে মানে হাফ হয়ে যাচ্ছে স্যালারি বা চলে যাচ্ছে, নতুন কন্ট্রাক্টে যেতে হবে, তাদের জন্য আসলে উপদেশটা কি রজত? If you want to say something. এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা আমাদের প্রত্যেকের জন্য আসলে রেলিভেন্ট। কারণ অনেকের দেখে যে পিএইচডি প্রোগ্রামের ফান্ডিং বন্ধ হয়ে গেছে, অনেকের এখানে দেখেছি যে চাকরি বাকরিতে সমস্যা হয়েছে, বিশেষ করে যারা ওয়ার্ক ভিসাতে আছে। তো দেশেও একই অবস্থা। তো আমি বলবো যে এটা একটা কঠিন সময়। নিজের স্কিল ডেভেলপ করতে থাকেন। নিজের স্কিল, একটা হচ্ছে যে নিজের স্কিল ডেভেলপ করা, আরেকটা হচ্ছে যে নতুন যারা রিসার্চে আছেন তারা সবসময়, যে একটা ট্রেডিশনাল ওয়ে ছিল রিসার্চের যে আমরা ব্র্যাক, জেপিজি বা প্রাইভেট অর্গানাইজেশন গুলোকে বেস করে করব, আমি বলবো যে এর সাথে সাথে মানে সরকারি প্রতিষ্ঠান মানে গুলোতে কাজ করে যদি ভালো রিসার্চার অবশ্যই হওয়া সম্ভব। যেমন আমার বন্ধু ফজলে আছে, ফজলে এখন স্কটল্যান্ডে যাচ্ছে, এডিনবরাতে হচ্ছে সে মাস্টার্স করতে, সে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে আছে। তারপর হাসান মাহমুদ ভাইয়া ছিলেন, উনি ইউসিএল এ আমার সাথে এমপিএইচ করেছেন, উনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে ইউসিএল এ গিয়েছেন। তারা কিন্তু হচ্ছে বিএনসিসি থেকে পলিসি রিলেটেড কাজ করেন। বুলবুল ভাই, বুলবুল ভাইয়ের কথা না বললে তো আসলে ইয়ে হয়ে যায়। বুলবুল ভাই হচ্ছে যে দেখেছেন যে কিভাবে গভর্নমেন্ট সার্ভিসে কাজ করে পলিসি লেভেলে খুব ভালো কাজ করা সম্ভব। সো আমি বলবো যে এই এই গভর্নমেন্ট সার্ভিসটাকেও একটু দেখা, কারণ দিনের শেষে আসলে আমাদের আনফরচুনেট বিষয়টা হচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশন গুলোর মধ্যে আমাদের যে আমরা জব সিকিউরিটির কালচারটা ডেভেলপ করতে পারিনি। বাট একই সাথে কিন্তু আপনার মনে রাখতে হবে যে পাবলিক মানে যেটা আমরা দেখছি যে পাবলিক হেলথে কিন্তু ফান্ডিং আসছে কোভিড এর কারণে, কারণ মানুষজন কিন্তু রিয়েলাইজ করছে যে এটা আসলে ইম্পর্টেন্স কি। প্রথম দিকে যে ফান্ডিং গুলো ছিল সেটা হচ্ছে যে কোর পিওর ক্লিনিক্যাল ফান্ডিং, যেগুলি বেশিরভাগ নিয়ে যেতে হচ্ছে যে ডেভেলপ কান্ট্রি গুলো, যে কিন্তু পাবলিক হেলথের যে ফান্ডিং গুলো এনএমআইসির দিকে আসছে সেগুলি কিন্তু মানে প্রজেক্টেড টুয়ার্ডস কোভিড। সো এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে জেপিজির কথা আমি জানি যে জেপিজি এখন ওয়েল ফান্ডেড, এবং জেপিজি সেই অর্গানাইজেশন ওয়েল ফান্ডেড। আইসিডিডিআরবি কিন্তু ভ্যাকসিন ট্রায়াল শুরু করছে, সো ফান্ডিং আসছে। সো চোখ কান খোলা রাখতে হবে যে যদি আমি মনে করি যে আমার ক্ষেত্রে যে আমার যে প্রজেক্টে এখন কাজ করছি সেটা শর্টেন হয়ে যাওয়ার চান্স আছে, তখন আমি অন্য অপরচুনিটি গুলো দেখার চেষ্টা শুরু করে দেব, এবং নেটওয়ার্কিং মানে আগের বিষয়গুলো। অ্যাবসলিউটলি, এবং আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ব্যাকআপ প্ল্যানও রাখতে হবে, কারণ কোভিড আসলে এমন আপসাইড ডাউন করে দিয়েছে পৃথিবীটাকে। এখন যদি আপনি কোনো একটা একাডেমিক পজিশন পান, আপনার ফ্যামিলি সার্ভাইভালের জন্য জাস্ট গো ফর ইট। মাঝে মাঝে কিছু কিছু সময় একটু এদিক ওদিক হয়, সেই এদিক ওদিকটা ইউ ক্যান রিভার্স। সবকিছু যে লিনিয়ার হবে, আচ্ছা মানুষ কি বলবে, আপনাকে বাঁচতে হবে তো, মানে এটাও খুব ইম্পর্টেন্ট, মানে ইউ নিড টু সার্ভাইভ। সো সার্ভাইভালের জন্য এখন এই মুহূর্তে যদি আপনার নিজের স্কিলের জায়গা থেকে একটু নেমেও আসতে হয়, তার মানে এই না যে ইউ ক্যান মানে ইউ ক্যান নট বাউন্স ব্যাক। এবং এই সময়টা কিন্তু আমরা অনেকেই বাসায় থেকে প্রচুর লেখালেখির সুযোগ পেয়েছি। আমি পার্সোনালি বলবো যে কোভিড এর পজিটিভ সাইড আমার জন্য হচ্ছে যে আমার অনেক পেন্ডিং কাজ, মানে অনেক কাজ জমেছিল, সেগুলো আমি সব মানে মোটামুটি কমপ্লিট করে ছেড়ে দিয়েছি। তো 2020 আমার জন্য যেমন আমার নতুন সন্তানকে ওয়েলকাম করার বছর, ঠিক একই রকম ভাবে এটা কিন্তু আমার জন্য দ্য ইয়ার অফ পাবলিকেশন যদি আমি বলি, এবং 2021-এও সেটা হতে যাচ্ছে, কারণ যে পরিমাণ কাজ আমরা সাবমিট করেছি তাতে আমি আশা করছি যে 2021 উইল বি অলমোস্ট সিমিলার। সো এই যে জিনিসটা, সেটা কিন্তু অ্যাবসলিউটলি সম্ভব হয়েছে টাইম ইউটিলাইজেশনের কারণে, একটা প্রপার প্ল্যানিং এর কারণে।
এবং এটা কিন্তু কোনো শুধু এরকম না যে ও আমি একটু শো যে আমি কত কাজ করছি, না, এটার একমাত্র রিজন হচ্ছে যে একটা ফ্রি টাইম যেটা আমরা বাসায় আছি, যেটা আমরা আগে থাকার সুযোগ পাইনি। তাহলে আমার টাইম ম্যানেজমেন্টটা যদি আমি প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে কেন না। সো রাতুল, আমি আপনাকে বলবো যে ইউ শুড অলসো থিঙ্ক অফ সাম অল্টারনেটিভ রিসার্চ ওয়ার্ক, যেটা একজন পাবলিক হেলথ রিসার্চারকে, যেহেতু আমি জানি ইউ আর অলরেডি আ গ্র্যাজুয়েট, সো অফকোর্স আপনার পাবলিকেশন একটা দুইটা তিনটা আপনি অ্যাড করতে থাকলে, বা আপনি ওয়ার্ক করছেন ওয়ার্কিং পেপার, আমরা কিন্তু অনেক সময় সিভিতে অনেকে অ্যাড করতে আমি দেখেছি, বা অনেক সময় দেখা যাচ্ছে সাবমিটেড যে আন্ডার রিভিউ, সেই জিনিসগুলো কিন্তু আমরা যখন কেউ যখন জব বোর্ডে বসে দে উইল কনসিডার। এবং ব্যাকআপ আপনি কন্টিনিউ করেন আপনার নেটওয়ার্কিং, 100 জায়গা থেকে রিজেক্টেড হবেন, 101 নম্বরে হয়তো ইউল গেট সামথিং যেটা সব থেকে আপনার জন্য এই মুহূর্তে বা আপনার ফিউচারের জন্য ভালো হবে। কক্সবাজারে অনেক অপরচুনিটি আছে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। কারণ এখন আমি এই জন্য বলছি কারণ বাংলাদেশে একটা জবের একটা আলাদা অল্টারনেটিভ জায়গা কিন্তু পাবলিক হেলথ গবেষক বা পাবলিক হেলথ যারা প্রফেশনাল তাদের জন্য তৈরি হচ্ছে। লাস্ট প্রশ্ন রজত, আমাদের সবসময় আমরা জিজ্ঞেস করি যে নতুনদের জন্য কোনো অ্যাডভাইস যদি আপনি দিতে চান, আমাদের সব গেস্টকে আমরা জিজ্ঞেস করি, কিন্তু রজতকে আমি শুধু নতুনদের জন্য না, রজত এবং রজতের কন্টেম্পোরারি, রজতের সিনিয়র, রজতের জুনিয়র, সবার জন্য বলতে চাই ফর অল পাবলিক হেলথ প্রফেশনালস, কারণ রজত এত সুন্দর একটা এক্সাম্পল সেট করেছে আমাদের সামনে যে পাবলিক হেলথে এত সুন্দর সুন্দর গবেষণা করা যায় একটা এত সুন্দর একটা প্ল্যানিং এবং টাইম ফ্রেমের মধ্যে। তো আমি চাই যে রজত আমাদের সবার উদ্দেশ্যে আজকে একটা সুন্দর কনক্লুডিং রিমার্কস যদি দিতে। কঠিন হয়ে গেল প্রশ্নটা সবাই, তবে বলবো যে পাবলিক হেলথ প্রথমত হচ্ছে যে আমাদের মানে জানার কোনো শেষ নাই। ওই যে হীরক রাজার দেশে শুনেছিলাম বলতো যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বাট আমি বলবো যে জানার চেষ্টা বৃথা না, জানার কোনো শেষ নেই। সো আমাদের কন্টিনিউয়াসলি আমাদের যেটা করতে হবে, আমাদের স্কিল এবং আমাদের নলেজ এটা এনরিচ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। এবং তারপরে বলবো যে সাথে সাথে যে হাম্বলনেস, নেটওয়ার্কিং এগুলি তুলতে, এবং ফ্লেক্সিবিলিটির বিষয়টা, যে ক্যারিয়ারে যে কিছু সময় আমাদের ফ্লেক্সিবল হতে হয়, কোভিড আমাদেরকে শিখিয়েছে। সো আমাদের এই চর্চাগুলো শুরু করতে হবে। এবং একই সাথে মানে বিশেষ করে ইয়াং মেডিকেল স্টুডেন্টদেরকে বলবো, এখন যেহেতু যে সেদিন বিআইএসএফ মনে ছিলাম আমি আর দীপ ভাই, তো সেইখানে দেখেছি যে স্টুডেন্টরা অনেক ভালো ভালো কাজ করছে। তো মেডিকেল স্টুডেন্টদেরকে বলবো আরো বেশি এঙ্গেজ করতে এইসব বিষয়ে, কারণ আমাদের সময় এগুলো ছিল না, এখন কিন্তু হচ্ছে। সো এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করতে, এবং সেই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে নিজের স্কিল ডেভেলপমেন্ট, এবং যাতে পরবর্তীকালে ক্যারিয়ারে সেটা হেল্প হয়। থ্যাংক ইউ ভেরি মাচ রজত। বিমসকন চলছে কিন্তু এখন, আমরা যে বিমসকনটা জাজমেন্ট করেছিলাম সেটা এখন অলরেডি রান করছে আইএফএমএস বাংলাদেশ। সজিবুর রহমান নয়ন, ওয়ান অফ দ্য কো অর্গানাইজার, আমার মনে হয় যে ও সেকেন্ড টু দ্য কনভেনার আছে আমার সামনে, এবং আমাদের সাথে কাজ করছে এক্সেলেন্ট। আমি রজতকেও থ্যাঙ্কস দিতে চাই স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য। আমি খুব কৃতজ্ঞ যে আমরা সুযোগটা পেয়েছি রজত আসলে যে স্টুডেন্টদেরকে সাপোর্ট করার। আমি লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রজত খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট টাচ করেছে, আমি একটু অ্যাড করবো। টক্সিসিটি, নন টক্সিক মেন্টালিটি এবং অ্যাপ্রিশিয়েট করাটা। আমরা যদি দেখি আমার কোনো বন্ধু বা আমার কোনো সিনিয়র বা জুনিয়র কোনো ভালো কাজ করছে, প্লিজ অ্যাপ্রিশিয়েট করুন, আপনার কোনো ক্ষতি নেই সেটাতে। আপনি যদি আপনার কোনো জুনিয়রকে ভালো বলেন তাতে আপনি খারাপ হয়ে যাচ্ছেন না, আপনার কৃতিত্ব ছোট হয়ে যাচ্ছে না। এক একটা জায়গায় আমরা খুব আটকে যাই রজত, এটা হয়তো জাতিগতভাবে আমাদের অ্যাপ্রিসিয়েশন কালচারটা নাই। সো তার মানে এই না যে তেল আর অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি সোশ্যাল মিডিয়াতে কাউকে ট্যাগ করে ভালো কিছু বলি, আরেকজন পেছনে বলবে তেল দিচ্ছে, এটা আপনি পারছেন না অ্যাপ্রিসিয়েট করতে, আপনাকে বুঝতে হবে। সহমত ভাই আর আপা, আপনাকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর কেন আপনি সেটা, আর আপনি একটা ভালো রিসার্চ করেছেন, আপনি যেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন যে আমার এই জিনিসটা ভালো লেগেছে বা এটা ভালো লাগেনি, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো খুব স্পেসিফিকলি আমি বলতে চাই যে প্লিজ অ্যাপ্রিসিয়েট করুন, যারা ভালো কাজ করছে তাদেরকে বলুন যে ইউ আর ওয়ার্কিং রিয়েলি হার্ড, আপনি ভালো কাজ করছেন, যেটা মানুষকে উপকার করবে। এই পেছনে টেনে ধরা, ল্যাং মারা, একে ওকে নিয়ে আজে বাজে কথা বলা, হ্যাঁ, চরিত্র হনন করার চেষ্টা করা, কোনো মেয়ে যদি ভালো কাজ করে উপর উঠে তাহলে তাকে নিয়ে যে কিভাবে করছে, আমি একদম খোলামেলা ভাবে বলছি, কারণ এগুলোই আমরা করে থাকি জাতিগতভাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে জাজমেন্টাল হওয়া যাবে না। আপনি ভালো কাজ করছেন তার মানে এই না যে অন্য কেউ ভালো কাজ করতে পারবে না। আপনি কিছু অ্যাচিভ করেছেন তার মানে এই না যে আপনি সেই ফিল্ডের মহারাজ বা একদম সম্রাট হয়ে গেছেন। আরো অনেকেই ভালো কাজ করতে পারে। পাবলিক হেলথে প্রত্যেকের আলাদা আলাদা জায়গা, শুধু পাবলিক হেলথ না, পুরো পৃথিবীতে যেই
600 কোটি মানুষ আছে, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জায়গা আছে এবং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের জায়গা আছে। এটাকে একটু চিন্তা করে দেখার চেষ্টা করুন যে আপনি যে পৃথিবীতে এসেছেন, আপনি একটা উদ্দেশ্যে এসেছেন, সেটা আপনাকে পূরণ করতে হবে এবং সেটাই আপনি করবেন আলটিমেটলি, যদি আপনি স্কিলফুল হয়ে বুঝতে পারেন যে কোথায় আপনি কন্ট্রিবিউট করতে চান। সেটা খুব ইম্পর্টেন্ট যে আপনার নিজের জায়গাটাকে যতটুকু সম্ভব কাজ দিয়ে, তার মানে এটা আপনাকে পাগলের মতো কাজ করতে হবে। আপনার ফ্যামিলি এনজয় করুন, আপনার আনন্দগুলোকে বেছে নিন, আপনার জীবনের যে সুখগুলো যেখান থেকে আপনি পান, যেখান থেকে আপনি মনে করেন যে আপনি বন্ধুত্ব দিয়ে সম্পর্কগুলোকে নার্চার করে, মুভি দেখে, ছবি এঁকে। রজতের বই আমি পড়েছি প্রজাতি, আমার নামও মনে আছে, সায়েন্স ফিকশন। রজত যখন ওর বাংলাতে লিখতো, প্রত্যেকটা লেখার জন্য আমি ওয়েট করতাম, কারণ ওর থেকে আমি অনেক কিছু জানতে পারতাম। কারণ আমি ওর মতো দেখা যাচ্ছে সাহিত্য আমি অনেক পড়ি, প্রচুর পড়ি, কিন্তু ওর সাহিত্যর মধ্যেও একটা গবেষণা নিয়ে আসে যে কিভাবে জানি সেখান থেকে একটা নতুন কিছু শেখার। সো ও আমার থেকে কত 3-4 বছরের ছোট, কিন্তু আমার কখনো সেটা মনে হয় না যে আমি ওর থেকে জিজ্ঞেস করতে পারবো না যে আমি এটা পারি না। এবং এটা 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 আমার মনে হয় যে সবার ক্ষেত্রেই এই ওপেননেসটা থাকা উচিত। আমি বলছি না যে আমি খুব ভালো ব্যান অল দ্যাট, আমার অসংখ্য লিমিটেশন, কিন্তু ইস্যুটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আসলে যেটা নতুন শিখছি সেটা আমি বলতেও চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রশংসাও যেমন করতে হবে, নন জাজমেন্টাল রেসপেক্ট করতে পারতে হবে অপোজিটের প্রত্যেকটা মানুষকে। সবাই কম্পিটিশন করছে না, সবাই র্যাট রেসে নাই। ও যে বলে না যে খরগোশ কচ্ছপের রেস, তারপর ইঁদুর বিড়াল খেলা, যে আমি ওর আগে যাব, আগে পিএইচডি করবো, আগে এটা করবো, আগে 10টা পাবলিকেশন করবো, সবাই রেসের মধ্যে নাই। এক একটা মানুষের লাইফ স্টোরি, এক একটা মানুষের লাইফ ট্র্যাজেক্টরি আলাদা। কেউ কেউ কম্পিটিশন না করেও খুব ভালো আছে। তো যারা করছেন কম্পিটিশন, গুড ফর ইউ, আপনি করেন আপনার নিজেকে স্কিল ডেভেলপ করার জন্য, আপনার নিজেকে একটা জায়গায় পৌঁছানোর জন্য। তো অন্যদেরকে নিয়ে এই অযথা কম্পিটিশনের মধ্যে থেকে নোংরামিটা একদম বন্ধ করে দেন, তাহলে পাবলিক হেলথে যারা নতুন আসছে তাদের জন্য ভালো হবে। যারা সুপারভাইজার আছেন তাদেরকেও মেন্টরিং একদম স্পেসিফিকলি আমি বলবো যে এখানে কিন্তু আমাদের গ্যাপ আছে। রজত আজকে যে ডেফিনেশনটা দিয়েছে মেন্টরিং এর, আমি যেটা বিশ্বাস করি মেন্টরিং মানে কি, আমাদের দেশে কিন্তু সেই প্র্যাকটিসটা হয় না। সেই প্র্যাকটিসটা কিন্তু 100% আমাদেরকে করতে হবে। একটা জুনিয়রকে আমাদেরকে হাত ধরে রেখে তাকে আগাতে হবে। তার 2-3টা পাবলিকেশন যদি আমি সাহায্য করতে পারি, তাহলে সেই কিন্তু নেক্সট স্টেপে কোনো একটা কাজের ক্ষেত্র তৈরি করে আমাকে ইনভলভ করবে। সো মেন্টরিং কিন্তু একদম পুরোপুরি আমি বলবো যে একটা 2-way প্রসেস। মেন্টরিং কিন্তু 1 ওয়ে না। একটা আনন্দ, আমার স্টুডেন্টরা বা রজত আমার জুনিয়র কয়েকজন আছে এই বছর যারা স্কলারশিপ পেয়েছে বিভিন্ন দেশে, কানাডাতে অলরেডি চলে গেছে, আরেকজন যাচ্ছে। এই যে আনন্দটা, মানে যখন জানায় যে ভাইয়া, বা গত পরশুদিন যেটা পাবলিশ হলো, নাইমুদ্দিন রবির সাথে আমাদের একটা পেপার, ওর ফার্স্ট গ্র্যান্ড ওর, এবং আমরা কমপ্লিট করলাম পুরো প্রজেক্টটা, এখন বিএমজি ওপেনে পাবলিশ হলো। এই যে একটা আনন্দ, যখন ও লিখছে যে আমার প্রথম গ্র্যান্ড, প্রথম পাবলিকেশন আপনার সাথে, এটা তো থেকে যাবে সারা জীবন। এই আনন্দটার অংশীদার আমি হতে চাই। আমি জানি রজত অনেককে একই রকম ভাবে সাহায্য করেছে এবং করতেই থাকবে। এবং আমার পার্সোনালি আমি বলবো যে আমি রজতের থেকে প্রতিনিয়ত শিখছি। থ্যাংক ইউ রজত আজকে শুভ্রতাতে আসার জন্য, শুভ্রতাকে আরো আলোকিত করার জন্য, এবং শুভ্রতার আমার মনে হয় যে সুবাস সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শেষ করছি, আমরা টাইমের থেকে 8 মিনিট বেশি বলেছি, সো খুব বেশি আমরা বলিনি আসলে। তো আমাদের ভলান্টিয়ার যারা আছে, প্রান্ত, তানজিম, সজীব, সৌরভ, বৃষ্টি, তোমাদের কারোর কাছে কি কোনো প্রশ্ন আছে? কারণ আমাদের শুভ্রতার শেষে আমরা ভলান্টিয়ারদেরকে সুযোগটা করে দিই যদি ওরা আমাদেরকে কিছু বলতে চায়। বা নাজমুন, তুমি শুনছো, আমাদের সাথে আছো, সো আমাদের পিআই ম্যাম, যদি আপনি আমাদেরকে কিছু বলতে চান বা আপনি অ্যাড করতে চান, ফিল ফ্রি টু ডু দ্যাট। উই আর ডান। আমরা মোটামুটি আজকে শেষ আমাদের দিক থেকে, যদি আপনারা কেউ কিছু অ্যাড করতে চান। থ্যাংকস আ লট দাদা, থ্যাংকস আ লট ভাইয়া। আমি আসলে কিছুই অ্যাড করবো না, আমি খুবই এমেজড, আমি মুগ্ধ হয়ে পুরোটা টাইম শুনছিলাম। মানে অসাধারণ। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আমাদের এখনো অনেক কমেন্ট রয়ে গেছে, আমরা আর কমেন্ট নিতে পারছি না, আমরা খুবই দুঃখিত। কিন্তু প্রচুর কমেন্ট এসছে, প্রচুর রেসপন্স পাচ্ছি আমরা সব জায়গা থেকে। এটা আসলে খুবই খুবই মাইন্ড ব্লোয়িং একটা প্রোগ্রাম ছিল এবং অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আমি খুবই নতুন পাবলিক হেলথ ক্যারিয়ারে, কিন্তু আমার মনে হয় যে আমারও অনেক কিছু ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ রিদি। আমার মনে হয় আমরা লাইভটা শেষ করতে পারি এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রজত, যদি ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং ইন 10 সেকেন্ড। সবাইকে ধন্যবাদ এবং শুভ্রতাকে ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।